তুমি অন্ধতে দেখতে পারো মোবাইল টিভি নেই এ বি সি ডি ই এফ জি তাহলে এ বি এস সি ডি গাজুয়ার মোটা এস সি ডি কিন্তু সঙ্গীত আমরা খুব মনা কি রে দুটো এই দুটো বাবা খাতাই রাখছে না বাবা এই ওটা তো তুমি বসো আমার ইতিহাস খাতা কোথায় আমি ইতিহাস খাতা আনি না এই ঝগড়া না বাড়ি গিয়ে পড়া বাড়ি তো চিনি না না তোর বাড়ি গিয়ে কোন যাই আমার বাড়ি আচ্ছা একের কোশ্চেন দেখো আমি আয়ুষী কোশ্চেন পড়া একে একের কোশ্চেন আমার বন্ধু না ওটা কোশ্চেন আমি বলি ও নিজের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব হ্যাঁ তাহলে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব অনুপাত কাকে বলে দাদা অনুপাত কাকে বলে উষ্টু অনুপাত কাকে বলে কাকে বলে অনুপাত আমি বলবো চেষ্টা করব কিন্তু বলবো না দুটো সংখ্যার মাঝে দুটো একই একক দুটি একই একক আছে এমন সংখ্যা এমন দুটি বা তার বেশি এমন দুটি সংখ্যাকে এই বলছে যখন আমরা তুলনা করি তখন তাকে বলে আচ্ছা অনুপাত মানে হচ্ছে দুটি একই রকম এককযুক্ত সংখ্যার তুলনা তাহলে এককযুক্ত মানে কি ধরো 1 কেজির সঙ্গে আমি 100 কেজি তুলনা মানে দুটো একক কি কেজিতেই থাকলো হলো আমি 1 মিটারের সঙ্গে 10 কেজি তুলনা করতে পারবো পারবো না কারণ মিটার মানে তো দৈর্ঘ্য মাপা হয় আর কেজি মানে দাঁড়িপাল্লা দিয়ে মাপা আলাদা জিনিস তাহলে একই রকম একক থাকলে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো এক নম্বর কোশ্চেন আমার বন্ধু জয়িতার ওজন আর জয়িতার উচ্চতা অনুপাত বানাতে পারবো কি পারবো না পারবো না জয়িতার ওজন মানে অঙ্কে বইয়ে ওজন মানে হচ্ছে কিলোগ্রাম এটা কিলো বিজ্ঞান বইয়ে ওজন মানে আলাদা তাহলে অঙ্ক বইয়ে ওজন বলে যে উচ্চতা ওজন তো বাটখারা দিয়ে মাপে দাঁড়িপাল্লায় আর উচ্চতা ফিতে দিয়ে মাপে তো একই না আলাদা আলাদা দুটো একক সমান না তাহলে উত্তর কি হবে অনুপাত সম্ভব না লিখে দাও পরেরটা অনুপাত করা সম্ভব এটা এই মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহিদ কতদিন স্কুলে গেছে এটা সম্ভব সম্ভব কতদিন দুদিকে কতদিন আছে তাহলে এটা কি হবে সম্ভব সি এর টার্ম এই নিশান বলো আমার কাছে কত টাকা ছিল কত টাকা খরচ করেছি অনুপাত করতে পারবো কি পারবো না পারবো কারণ দুটোই টাকা তাহলে সম্ভব বি এর টার্ম বি এরটা সম্ভব তো আচ্ছা ডি এরটা বলো তুমি সম্ভব নয় কত লিটার জল আছে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে মাপা তাহলে আলাদাই কথা এটা সম্ভব এটা সুন্দর বলবি আজ আমি সারাদিন কতক্ষণ খেলেছি আর কতক্ষণ হ্যাঁ ঠিক আছে তাহলে সম্ভব দুটোই কতক্ষণ তাহলে হচ্ছে সম্ভব আমাকে বলো যে এইটা কে বুঝতে পারবে এই বিষয়টা কে কে বুঝতে পারোনি বলো তাহলে আগে বলো আমি বুঝতে পেরেছি না বুঝেছিস তাহলে বলো কোনটা বল কোশ্চেন বলো একেরই তুলনা করতে কাকার মধ্যে বলছে আমি কতক্ষণ খেলেছি ভাই কতক্ষণ খেলেছি দুটোই সময় না কেন নেই সম্ভব একই জিনিস তো হ্যাঁ বলো দুটোই তো সময় ওই কারণে সম্ভব আচ্ছা রুমাল নিয়ে আসি আর একটু না হ্যাঁ এসে দেখবা এসে দেখবা আমরা চলে গেছি তুমি একা একা যাবো না না থাকবো না দাদা হয়ে গেছে বুঝে দিলাম ও বাবা এটা
এটা আমি কথা বলি বল আমি করিনি সবাই এটা বলো। বাদ দিয়ে সব দুয়ের আয় দুয়েরটা বললাম আমি সম্পূর্ণ কি বলছি এই তোমার হয়নি আর বলছি তুমি বলো। কি মা আমি তো বলি বল বললাম বলতে বলা হয়েছে আরে এবার তো এরকম রাহুলেরও নাই আচ্ছা দুইয়ের গুলো কি আছে দেখো। একটা করি এগুলো দেখতে নিচে রাশিদের অনুপাত প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত দেখি আগের দিন কোনটা করেছিলাম আগে আরেকটা এটা ডবল আই বলো আচ্ছা তো রুদ্র বলবে ডবল আই 27 আর 18 27 তো 18 তাহলে 27 ইস্টু 18 তাহলে বলে এটা গুণ না লঘু এটা হবে গুরু গুণ না ভাঙো দাদা ভাঙো ও আচ্ছা ভাঙবো ভাঙতে হবে বলো, কত এটা হবে দিয়ে 3 আম তো 2 3:2 সেটা এবার টাইম বলবো 9 দিয়ে যাবে 3 9 27 আর 3 9 করে 18 এইটা 27 আর 9 দুটোকে 3 দিয়ে 3 9 দিয়ে দুই। যায় তাহলে 3 7টা সরি 9 3 9 27 3:2 না 3 এখানে আরেকটা এই গুরু অনুপাত গুরু অনুপাত রাইট দেখো উচ্চারণ ঠিক করে বলবা হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান কবে রে এখন তো জিজ্ঞাসা করার সময় না অনুষ্ঠান 10 তারিখে 7 তারিখে শুধু তুমি এই আলোচনা করতেছো কেন যে কেউ যা যা জিজ্ঞাসা করতে উত্তর দেবা তিনের কোশ্চেনটা সৃজিতা বলবে 30 টাকা ইস্টু 22.50 টাকা বলো কি করবো প্রথমে টাকা উঠে যাবে তাহলে 30 ইস্টু 22.50 তারপরে কি করবো চলো ভাই বলো পেরেছি আমি তারপরে কিছু পাশে পাশে এখন দশমিক এখানে দশমিক নেই কিছু করে যাচ্ছে তাহলে বাই আকারে রাখবো 75 তাহলে 30 বাই 22.50 দশমিক 50 এটা করে দিয়েছি তাই না আচ্ছা তাহলে এখন দেখো এখানে নিচে দশমিক আছে না তাহলে দশমিক তুলবো নিচে দশমিক তুললে 2250 যেহেতু দশমিক তুলে তাহলে উপরে গুণ করতে হবে দশমিকের জন্য এক কটা ঘর আছে আর দুটো শূন্য আর সামনে ছিল 30 একটা শূন্য একটা শূন্য কেটে দাও এবার কাটাকাটি করতে হবে 3 দিয়ে 225 কে যদি কাটি 3 6 18 না 3 7 21 1 3 5 15 দেখো এটা 100 এটা 75 দুটোকে 25 দিয়ে কাটে যায় 3 25 এ 75 4 25 এ 100 তাহলে 4 বাই 4:3 তুমি বলো গুরু অনুপাত না লঘু অনুপাত এই অনুপাতটা গুরু অনুপাত নাকি লঘু অনুপাত আইসি বলো এটা লঘু অনুপাত না গুরু অনুপাত লঘু অনুপাত কেন লঘু অনুপাত বল গুরু অনুপাত কেন এদিক ওদিক আমি বুঝতে পারি না ডান দিকেরটা দিকেরটা বড় তাই তো এর নাম আছে এই পূর্বপদ এই পদের নাম হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে উত্তরপদ ওই বলেই বল ওই তো বাঁ দিকেরটা অর্থাৎ পূর্বপদ যদি বড় হয় তাহলে হচ্ছে গুরু অনুপাত হয় ঠিক আছে স্যার আমার তো উত্তর পেয়েছি 5:4.5 হ্যাঁ কত বেরিয়েছে 5:4.5 দশমিক তোলো তাহলে তো এরকম কিছু চলে আসে কিন্তু আমার উত্তর আসলে 4:5 এ না এর আরো রকম করে বলে এখানে ইজিলি বোঝা যায় 30 বড় এটা ছোট তাহলে অবশ্যই এখানে কম আছে কি করছো আচ্ছা গুরু অনুপাত এটা কি বললেন একবার এখানে তো 30 যেটা আছে বড় তুই গানা পাঠ দেখি গুরু অনুপাত 10 মিটার কাটাকাটি করেছি নেক্সট তিনেরটা বলে বাইরের পরে চারেরটা মানে কিছু করে না কত তো চারেরটা 10 মিনিট হ্যাঁ চারেরটা 10 মিনিট দেওয়া আছে পাঁচের পাশে হ্যাঁ এখানে দশমিক তো ওঠেনি এই লাইন উপরে 100 গুণ আছে এই চারেরটা দাও কি কি পয়েন্ট
4.9 লিটার 8.4 লিটার, মানে 4.9 লিটার ইস্টু 8.4 লিটার। তাহলে এখন পরের লাইনে লিটার লিটার উঠবে, তাহলে 4.9 ইস্টু 8.4। ভাগ হবে না তাহলে এখন কে বলবে? তুমি। কি করবো? প্রথমে বাই আকার করো, ঠিক 49 বাই, আচ্ছা 4.9 বাই 8.4। এরপরে কি করবো? না বলো। দশমিক তুলি, তাহলে উপরে যদি দশমিক তুলি তাহলে 49, নিচে হবে 10, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা 0। এখানে 84 হবে আর উপরে 10 হবে। এটা দাও 10 10। এখন 49 কে কত দিয়ে কাটা যায়? 84 দিয়ে 7 যায়, আগেই যায় না, দেখো ভাগ করে মনে মনে। তারপর হচ্ছে 7 থেকে 7 12 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে 7 7 49। ও তাহলে 7 বাই 12 ইকুয়াল টু 7। তুমি বুঝতে পারলে? উত্তর কত এসেছে? ও ওটা ওটা। মানে অ্যানসার ঠিক আছে। ওর মুখ আছে তো, তোমাকে তো পয়সা দিয়ে কোনো বলতে বলা হয়? তুমি টাকা দিয়েছো ওকে? টাকা দিয়েছো? এই টাকা নাই নিয়ে দিতে কথা বলছো, টাকা নাই কথা বলছো। দরকারে তো ও বললো, তুমি কাঁদছো না। চোখে মুখে ঢুকে যাবে। কথা বন্ধ, তার জন্য কোনো ব্যাপার লাগবে এখানে এতগুলো মানুষ আছে, কারো না কারো চোখ লাগে। বাড়িতে ঘরের মধ্যে কে দেখে? কেউ দেখে না। করবা পড়ার সময় সামনে কেউ বসে থাকে? কেউ বসে থাকে? ও মা বসে থাকে? ওদের পড়ার সময় আছে না, তো জানতে হবে। তুমি ওর নামে কমেন্ট কেন করলে ভুল হয়? দরকার তো নেই। আসো না, আসো। সুন্দরী স্ট্রবেরি গেছে। ওইটা কিন্তু লঘু অনুপাত। হাত দিয়ে দেখেছে একবার। ঠিক। 100 সেন্টিমিটারের ওই লাইনটা এটা স্কেল লাইন না। 100 সেন্টিমিটার মানে বড় সেন্টিমিটার। আচ্ছা আইভি এর পরে হচ্ছে ভি। ভি নাম্বার কোশ্চেন মধ্যে 52 মিটার ও 78 মিটার। হ্যাঁ এটা একদম ঠিক কত মিটার? তাহলে প্রথম তো মিটার উঠবে 52 ইনটু 78, 13 দিয়ে, তাই না? 4 13 52, 6 13 78। তাহলে এখন 2 দিয়ে বলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে বলো প্রীতম লঘু না গুরু? এইটা কত দিয়ে যাবে এটা? আচ্ছা ভি আইটা লঘু কতটা? ভিআই বলেছে 1 ঘন্টা 24 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিট। তাহলে 1 ঘন্টা 24 মিনিট ইস্টু 6 ঘন্টা
18 মিনিট। এটা কি অনুপাত লিখে দাও লিখে দাও। তাহলে এখন এটাকে সবার প্রথমে বলো তো লিখে করে তো নিয়ে হ্যাঁ এখানে ছোট কোনটা ঘন্টা মিনিট এখানে ছোট হচ্ছে মিনিট। মিনিট তাহলে সব এককগুলোকে আমরা মিনিটে নিয়ে যাবো। তাহলে এখন 1 ঘন্টা 24 মিনিট। তাহলে 1 ঘন্টা 24 মিনিট মানে কত মিনিট? 1 ঘন্টা 24 মিনিট মানে দাও 84 মিনিট। 84 মিনিট মানে 1 ঘন্টা মানে 60, 24 মিনিট মানে 24, অল টোটাল মিনিট। আর তার পাশাপাশি 60 6 ঘন্টা। আচ্ছা 6 ঘন্টা মানে 6 6 6 36 300 আর ওখানে 18 তাহলে হলো 6 আর 2 8, 4 শূন্যতে 4 মিনিট ইস টু 0 আর 8 8, 6 আর 1 7 3 মিনিট। এর পরের লাইনে কি হবে? মিনিট আর মিনিট কিছু বললে? পা দিয়ে নামছে কি রে দাঁড়িয়ে নি প্যাকিং করে আমার পেন আরে দাদা ও দাদা পেনটা তুই বাবা পেন কাকে দিয়েছিলাম? অনেক দিয়েছিল এখানে আমার এখানে রেখেছি আর নিচে দেবো তো পেলাম তুই এখানে ফেলেছি দিয়েছিস আচ্ছা যেখানে যেটা পড়ে থাকে থাক না, কেন লোকে এটা নিয়ে আসছে? মানে লোকে আমাদের এখানে কি বলতো, লোকে তো টাকা পেলো, ও তো টাকাটা দেখবে। আচ্ছা টাকা পড়ে পেনটা দে মানে না। আর আমার এখানে কি হয়, জিনিস পড়ে আছে অনেক লোক, দাদা এটা খা। কেন ভাই যেখানে পড়েছে পড়ে থাক, যা জিনিস তোমার কাছে সৎ গিয়ে দেখাতে যায়। আচ্ছা এখন তো 84 আর 378 আছে, তো এটাকে নরমালি আমরা রাফে লসিও করে নেব। যদি 2 দিয়ে করে দেখো, 4 10 2 দিয়ে করে 2 1 2 8 2 16 9 2 18। আচ্ছা এখন দেখো 7 দিয়ে করা যাবে, 6 7 42 7 2 14 7 4 50, 3 দিয়ে করা যাবে 3 2 6 3 9 27, তাহলে 2 আনবে। তাহলে বলো তার উত্তর লঘু না গুরু? লঘু, ঠিক। তাহলে আমাদের 2 এর গুলো হয়ে গেল। 3 এর কোশ্চেনটা আগের দিন আমি করিয়ে দিই, তাই না? তাহলে আজকে করিয়ে দাও। 3 এর কোশ্চেনটা কি বলেছে? কি জানো কার পেন? লাইট পেন বারবার গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এই 3 এর কোশ্চেনটা সুদীপ্ত জোরে জোরে বলো তো। কিন্তু আমার একটা উত্তরটা গুরুত্ব করে 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার। দৈর্ঘ্যে লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। 2 মিটার লম্বা বাঁশ, তার মধ্যে 75 সেন্টিমিটারে লাল রং দিয়েছে আর বাকিটাতে সাদা রং। তাহলে এবার নিচে দিয়েছে মোট বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। 1 নাম্বার কোশ্চেন, এটা আগে কমপ্লিট করো তারপর পড়ো পড়ো তাদের পড়ো। আপনি এটা করো, এগুলো তো তিনটে আলাদা আলাদা আছে তো করাবে না। বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের মোট দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। আমার ছয় দৈর্ঘ্য তাহলে সবার প্রথমে আমরা একটা কাজ করি। রং তো এখানে 3টেই আছে, না রং এখানে 2টো আছে, লাল রং আর সাদা রং, তাই তো? তাহলে আগে আমরা বার করি যে কত অংশের কতটাই লাল আছে কতটাই সাদা আছে, তাই ভাবে লিখি। প্রথমত লিখবো যে সম্পূর্ণ বাঁশ, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 মিটার। আচ্ছা দেখো 2 মিটার বাদে বাকি সব সকল লেখাগুলো বা সকল মান সেন্টিমিটারে আছে না? তুমি বলো তো 2 মিটার মানে কত সেন্টিমিটার? 2 মিটার মানে হচ্ছে 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার। আমি ভাগ করে বলে কি আছে? আচ্ছা এরপরে দেখো লাল রং করা আছে 75 সেন্টিমিটার, তাহলে কি লিখবা? অতএব 200 যোগ সাদা রং করা আছে, হ্যাঁ 200 যোগ না বিয়োগ? যাই হোক পরীক্ষা তো সেল করি। দেখো টোটাল বাঁশ 200 সেন্টিমিটার, তার মধ্যে লাল রং করেছি 75 সেন্টিমিটার, তাহলে সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি সম্পূর্ণ বাঁশ সাদা রং করা আছে, তাহলে 200 থেকে 75 বাদ দিলে কত হবে? বিয়োগ করেছো 125। আচ্ছা বিয়োগটা তোমরা পারলে রাফে করো না এমনি করা যাচ্ছে? আচ্ছা দাদা এটা আরেকবার বলো না। হ্যাঁ বলো। কে আবিষ্কার করেছে? এই কোশ্চেন খাতায় লিখে দাও, চুরি সময় বলবো। আচ্ছা এরপরে আরেকবার বলো আরেকবার বলো। হ্যাঁ কি গো? আরেকবার বলো। কি? এইটা আচ্ছা টেলিভিশন কোন জায়গাটা বলো?
যে কোনো কোশ্চেন খাতায় লেখো, ছোট ছোট করে। দুই মিটার আছে, দুই ভালো হচ্ছে। ফালতু করছো। 2 মিটার 2 আমি তোমাদের চাষের উদাহরণ দিই। মনে করো বাড়িতে রান্না হচ্ছে বা ঠাকুর মন্দিরে আছে, এখন সেখানে গিয়ে যদি বলো পায়খানাতে প্যান পরিষ্কার ভালো হয় কিনা, সরি হার্পিক দিয়ে প্যান পরিষ্কার ভালো হয় কিনা, তাহলে কোশ্চেন তো হ্যাঁ প্যান হয় কি হয় না ভালো কোশ্চেন, জায়গাটা তো ঠিক না। এটা শোনো, আমরা এখানে অঙ্ক করছি, তুমি জিজ্ঞাসা করছো এসব। যাও একজন দুজনে যাবো। ও যেখান থেকে এই পড়ে এক নাম্বার অঙ্ক নিয়ে কোশ্চেন করবো। আমি যেহেতু যে এই অঙ্কের মধ্যে কোনো সমস্যা আছে না, যদি যা কিছু নেয়নি অতিরিক্ত কোশ্চেন খাতায় তুমি নোট করো, আমি সঙ্গে সঙ্গে তুলবো। 1 মিনিট ধৈর্য রাখতে হবে। আচ্ছা তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে রুদ্র পড়ো। বাসের মোট দৈর্ঘ্য বাসের লাল রং দেওয়া দৈর্ঘ্য অনুপাত লিখি। তাই লিখি, অতএব বাঁশের মোট দৈর্ঘ্য লেখো, তাড়াতাড়ি লেখো। বাঁশের মোট দৈর্ঘ্য ও লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত সব কিছু দাও। সমান সমান, তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য কত 200 সেন্টিমিটার, লাল রং দিয়েছে 75 সেন্টিমিটারে, তাহলে 200 সেন্টিমিটার ইস টু 75 সেন্টিমিটার। সবার প্রথমে কে উঠবে সেন্টিমিটার, তাহলে 200 ইস টু 75। দেখো তো একটা জিনিস, ওই সবাইকে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 4 5 20। আচ্ছা আমরা রাখি বড় সংখ্যা দিয়ে বললে হয় না? 40 দিয়ে যাবে তো। হ্যাঁ এটা তো যাবে না, তাই 5 দিয়ে করলে 4 5 20 ষোলো। 25 দিয়ে দাও, 25 দিয়ে। জানি তো 5 একে 5 5 5 25। এবার দেখো 5 দিয়ে করলে 5 8 40, আচ্ছা 15, তাহলে হলো 8 ইস টু 3 হয়ে গেল। তাহলে প্রথমে কি পেয়ে গেলাম, বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত পেয়ে গেলাম। এটা গুরু হ্যাঁ এবার 2 নাম্বার, এটা লিখতে বলেছি না। না বলিনি। 2 নাম্বার, 2 নাম্বার কোশ্চেন কি বলেছে, এই পড়ো তুমি পড়ো 2 নাম্বার কোশ্চেন। বাসের মোট দৈর্ঘ্য ও বাসের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। হ্যাঁ তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য সাদা রং দেওয়া দৈর্ঘ্য, তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য কত 200, সাদা রং দিয়েছে 125। তাহলে লিখি লিখি যে বাঁশের মোট দৈর্ঘ্য, এরকম কি এরকম অনুপাত করতে হবে? হ্যাঁ সবকটা অনুপাত। বাঁশের মোট দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। শর্টকাটে করা যাবে না, লিখালিখি একটু কম করে। হ্যাঁ হ্যাঁ এটা একটু শর্টকাটে করা যাবে না, লিখালিখি। হ্যাঁ শর্টকাট করা যাবে, 3টা অঙ্ক তো এই জন্য বড় হচ্ছে, একটা অঙ্ক না তো। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত, সাদা রঙের রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য 200 সেন্টিমিটার, সাদা রং দিয়েছে কত সুজয়, সাদা রং দিয়েছে কি চাইলে? বলবো না ওই তো 8টা মারলে কি আছে তুমি কি বুঝবা, ওই তো সাদা রং। চুপচুপ আমরা বুঝে নাও আগে, চুকে গিলাও বোঝো কোথায় লিখেছো, ওই দেখো সাদা রং করে বাকি আছে কতটা। আবার যদি কেউ ঠুকাচ্ছিল না তো দেখ মাথা ফাটবে। কেউ ঠুকবে না। ঠুকবি না। ওই আমাকে মারছে আবার। আচ্ছা তাহলে 125 মিটার, তাহলে 125, তাহলে 125। আচ্ছা 200 আর 125 কে আমরা তাহলে এখন গসগু করব। 200, 125 এই দুটোরে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে করলে 40 চলে আসো, 5 গুণে 10 5 পেলে 25, 5 দিয়ে করলে 5 8 40 5 পেলে 25, ঠিক। তাহলে কত পেলাম 8:5। তুমি একবার তো জিতি। 3 নাম্বার ওই সাইডে বলছি। তুমি এত স্পিডে লিখা আমরা ঢুকবো না। না। না তো আমি তো উপরটা বলছি। ও দাদা তুমি এত স্পিডে লিখা শিখলে কোথা থেকে? সবাই কিছু শিখতে পারে, স্পিডের হয় প্র্যাকটিসের যাও। তুমি অঙ্ক যখন করবা প্র্যাকটিসের মাধ্যমে তাড়াতাড়ি করতে পারবে। আর সেই ইতিহাস লিখি। 3 অঙ্কটা বুঝতে পারবে না। এই সুজয় বড় 3 কোশ্চেন। বাঁশের লাল রং দেওয়ার দৈর্ঘ্য ও সাদা রং দেওয়ার দৈর্ঘ্যের অনুপাত। ঠিক তাই লিখি
বাঁশের লাল রং দেওয়া ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যে বলো আয়ুষী, বাঁশের লাল রং দেওয়া অংশ কতটা? আচ্ছা, কত বকেন তুমি বলো তো, বাঁশের লাল রং কতটা অংশ দেওয়া আছে? বইতে লেখা আছে। লেখা নেই বইতে, লেখা নেই বইতে, বইয়ে লেখা আছে, আছে যা এই তুমি বলো রাতুল, বাঁশের লাল রং দেওয়া আছে কতটা? কোশ্চেন যদি না পড়ে আমি কাকে অঙ্ক শেখাবো? ঠিক না? এতগুলো ছেলে বসে আছো, মেয়ে বসে আছো, তাও একটা উত্তর দিতে পারো না, তা বই পড়ে। বইয়ের কোশ্চেন তো পরিষ্কার লিখে দিয়েছে যে 2 মিটার বাঁশের দৈর্ঘ্যে 75 সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রং দেওয়া আছে। তাও যদি না পড়ে আর কি পারবো? তাহলে 75 সেন্টিমিটার ইস টু, আচ্ছা সাদা রং দেওয়া আছে কত অংশে? ইস টু 125 সেন্টিমিটার। তখন সেন্টিমিটার তুলবো, তাহলে 75 ইস টু 125, 25 এ বলে 3 পজিশন 75, 5 পজিশন, এরপরে তিনটে উত্তর পর পর লিখবো। ভিডিও স্পিডে করা লাগে না। বললে ভিডিও স্পিডে করা লাগে না। হাতে লেগেই আছে। এটা যদি না শুনি তাহলে যদি মুখস্থ করি অঙ্ক মুখস্থ করতে নেই কখন, ওরে বাপ রে, তবে করতে হয় কখন? পরীক্ষার আগে টাইম নেই। 100টার মধ্যে 99টা অঙ্ক আমি বুঝতে পেরেছি, একটা পারি তো সেটা মুখস্থ করে নিতে গেলে ইম্পর্টেন্ট হয়, কিছু করার থাকে না। স্যার তাহলে তো শুরু করুন না এটা তো সব মুখস্থ করা হচ্ছে আর স্যারকে বলো যে স্যারের নাম মুখস্থ করতে না। এটা হলো স্যার দুটো ভাঙেন কত কত বেরোয় করে সেম থাকে না পদ্ধতি এমনি 1 পয়সা বেরোয় 1 টাকা 1 পয়সা 2 পয়সা একরকম অঙ্ক করে পদ্ধতি একরকম হয়। অঙ্কটা হয়ে গেছে তোমার 1 সেকেন্ড পুরোটা তুমি আসতে হবে তাদের ঢোক আমার এই দিকেটা হচ্ছে কথা বলবা না। এ মা এ পাগল হয়ে গেছে নাকি ক্লাসের মধ্যে কি কি চলে ক্লাসের মধ্যে কি চলছে সেন্সর ওরা তো জান কেন এবার আমি ওকে বলি সোজা বসো, এই তুমি সোজা বসো, কোন বসে? আমি বলে গেছে এর জন্য বসে আছি না আমি বসি যে বসা আমি শুয়েছি আমার কি আপনি কিছু বলেন কি ও কেন বলছে ও যে তো বলি আমরা বড় সময় দাঁড়াবা হ্যাঁ বুঝে নিলাম। না না ও কেন বলবে ও বলবে খারাপ কিছু হলে কেন বলবে? আমি শুয়েছি ওর কেন এত সমস্যা হচ্ছে তাহলে ও কথা বললে আমার এত সমস্যা হচ্ছে না আমি কেন বলবো না তাহলে তুমি বলো নাকি ও কেন বলবে আমি বলতে হাঁ করতে যাচ্ছিলাম। তাহলে আমি হাঁ করবো এই ঝালমারিস না তুমি এইভাবে বসতে হবে তাহলে। মান বললি কেন বলেন কিছু এক পয়সা দাদা এটা এক পয়সা কি দাদা বলে গেল তুমি নিচে বসার মধ্যে মতন আমি 2 মিনিট টাইম দিলাম, লেখো। মা বাবা কি ওই একটা কথা বলবো ছাড়া কথা কানে কানে বেজে গুড ব্যাং ভালো লাগছে না আমি ঘড়ি দেখছি তো 30 সেকেন্ড হলো, আমি 2 মিনিট পরে মুছে দিই। আরে দাদা বলে লিখে এই কিছু রান্না করছি না। না আমাকে একটু সুজি পড়া বন্ধ লাগছে। ওই পাইনার পোস্টার কেক খাও তুমি তো অঙ্ক করছো, তুই বলে দাও বলে।
সবাই চুপ আছে কথা শুরু করো। এক নাম্বার দুই নাম্বার এরকম করে দিয়ে উত্তর দিতে ছি ছি জি 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 মুখটিতে ঘাম মুছছে তাকে গাইছে এগুলো ফেলে দিতে হবে। ছি 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 কি নোংরা কি নোংরা কেমা তোমার তো লাগে স্ট্যান্ড কি চাবাই আপনার একটা স্ট্যান্ড কর মোবাইল একটা স্ট্যান্ড এখানে আজকে দেখছিস তুই ওটা হয়ে গেছে কোনটা চলছে নিচেটা না উপরেটা নিচেরটা এইদিকে এখনো হয়নি কি করছো তুমি ধরে কেন তুমি কথা নেই। তো উপরে বস একজন বলে ঢুকবে না আরে ঘড়িটা এই জায়গাটা লাগাতো আইটাতে দেখা যেত আর দাদা দাদা ওই সামনে থেকে স্টিকারটা তোলনি কেন গো এই পাশে এলে বোঝা যায় না ঠিক ওই টাইম প্রতিদিন হয় পরীক্ষা হ্যাঁ 5:05 বাজে হ্যাঁ তুমি এখানে আসো সত্যি দেখা যায় না তুমি দেখো কাটাগুলো তোমার হ্যাঁ দাদা আমার ইচ্ছা স্টিকার লাগিয়েছে এই স্টিকার জন্য আচ্ছা ঠিক আছে 5:24 যখন বাজে আমি চোখে দেখতে পাচ্ছি না আমি ভাবছি 5:05 বাজে মঙ্গলবার দেখো ওই নদীটা সূর্য হাতটা চালা পড়তে কেন আছে রূপ কানুনি উঠিনি হাত চালাতে উঠে পড়তে কেন আছে তাড়াতাড়ি আমাকে ও দাদা দাদা গো আমার পাখা ঢুকে গেছে কান্দুর বল আরে এমন করছে না না দাওয়ালের মতো বসে আছে বলে আমি গাই সকালে কান হয়ে যাবে এই তুই বসে বল দাদা দাদু অঙ্কগুলো করে ছুটি দাও এই ওই সাইড উপরে আছে না আজকে না আসে পড়ে খিদে পাইছে বলে গঙ্গায় থেকে শুরু করে আমার বুঝে যাবে ওরা বাড়ি যাবে। আচ্ছা নাকি চারটে সাড়ে এখানে বসে বসে আড্ডা মারতে এসছো অঙ্ক যখন পড়াইতে গল্প করো অঙ্ক যখন ঢুকতে বলি তাও গল্প করো সবারটা বলে তারপর তুমি স্টার্ট করো আমার তো ভাই তুমি যা বললে 2 মিনিট পর মুছে দিবা তাও তো মুছে ও 2 মিনিটে 5 মিনিট হলো তাও ওর হবে ও আগে আসে গল্প করবে ঝামেলা করবে তার দাও পরীক্ষা দিয়ে তো করে এবার শেষ হওয়ার পরে পরে আচ্ছা তুই যা না এনে মুখে নেই তারপর ঢুকছি পুরো বের গোল কত বড় লাগে এত বড় না অনেকটা অঙ্ক না তবে আমার অনেকটা টাইম লাগছে ধরে ধরে জল ও সুন্দর করে লিখে না তাকে তাও হবে বলে। না এটা দেখো বাইরে তাকানো স্যার শিবুন্ডে এটা স্যার কেদারনাথ করে না তা ছেলেগুলো না আসলে আমি তো বলতে শিবুন্ডে কেদারনাথ করে না দাদা এই অ্যাসিস্ট্যান্ট নাম কি গো ওই দেখো আমার ওটা হচ্ছে হার্পিক পায়খানা পয়সা করে দেয় ওইটা না ওইটা না ওই বোতলের ওই যে শিশি ওরা অ্যাসিড খাওয়া আর আমাদের সাথে দেখিছো না অল্প ভাত দিয়ে ওর মধ্যে দিয়ে দিল কেটে দিল বেরোলো এই বকো না স্যার ওদের একটা বাইরে দেয় লাগে কি না সুইটার সাথে দিলে আমার কথা বলি আচ্ছা এরপরে চারটা স্যার কি করছে কোশ্চেন বলো এই চারটা হয়ে গেছিল মনে না হচ্ছে না হয়ে গেছিল করে দিয়েছিলে চারটা করে দিয়েছিলাম আমার ঘরে দৈর্ঘ্য ও পোস্টের পাঁচে এই পাঁচ বলো এই দাও আমি বল পাঁচটা বল আমার কাছে 26টি স্ট্যাম্প আছে আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি স্ট্যাম্প নেব ঠিক আছে আলি দেখো যে আমি অমিতা যে স্ট্যাম্প
পেলাম চারিদিকটা 26টি তার অনুপাত ইকুয়াল টু 8 5 এবার লেখাটা বন্ধ। 2 কে গুণ এবার ব্যাপারটা হচ্ছে কত দিয়ে গুণ করবো সেটা নির্ণয় করতে সহজ পদ্ধতি আছে। তাহলে টোটাল স্ট্যাম্পের সংখ্যা কত? 26 26। এবার অনুপাতের সংখ্যাটা যোগ করো, 8 আর 5 যোগ করলে কত? 85 ও 8 আর 12 8 আর 5 যোগ করলে আইছি বাস 13 হয় 13 হয়, তাহলে 13। মানে টোটাল সংখ্যাকে অনুপাতের সংখ্যাগুলো যোগ করে ভাগ করে দিলাম, তাহলে কত পেলাম কাটাকাটি করে? 13 দুগুণে 26। তাহলে বোঝা যাচ্ছে কি এইটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 কে 2 দিয়ে গুণ করলে কত? 16 5 কে 2 দিয়ে গুণ করলে কত? 26 হচ্ছে এই লাস্টটা করে দেখাতে হবে এবার এটা কাটাকুটি আমি করতে দিলাম কত? 16, মিটা মিলে কটা? হবে তাহলে উত্তরে কি লিখবো? অথের আমি স্ট্যাম্প পেলাম তুই দেখাচ্ছি তোমাদের এই আসো সবাই যখন চুপ আছে তুমি কেন একা বলছো? আমি তো কথাই বলি কথা বলুন, আমি বলছেন না। আমি কাটাকুটি যাবে ওর পরতে কি লিখে 16 আর 10 কাটাকুটি যাবে যে স্ট্যাম্প পেলাম তার তার ঠিক করে ও আচ্ছা তার সংখ্যা তার আরে সংখ্যা যেটা ঠিক করতে ওটা বিয়ে হয়ে গেছে দেখো তাহলে আমি স্ট্যাম্প পেলাম কটা? সবাই বলেছি 16টা। ও মিতা স্ট্যাম্প পেলো 10টি আমি পেলাম 16টি 16টা 10টি। সম্পূর্ণ বুঝতে পারলে? একটাই টা একটাই কি তাটি এরপরেরটা 6টা। এটা পারিনি 6 পারুনি? আচ্ছা ভালো কথা। এই সুজয় 6টা জোরে জোরে পড়ো। ও বলতে আমি তো পেজি খুলি না স্যার আমি পড়ি আবার স্যার ও বলতে আমি তো পেজি খুলি না রাতুল পড়ো। আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3 পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি। তাহলে লিখে ফেলি আমার পড়ার বই ও গল্পের বই আমি 7টা পারিনি তো বলতে পেরেছি আমার পড়ার বই ও গল্পের বই এর সংখ্যার অনুপাত দেখো তো আমার পড়ার বই আর গল্পের বই অনুপাত কত বলেছে? 4:3। এইবার লেখাটা বন্ধ করে ভালো করে শুনুন। কোশ্চেনে বলেছে কি পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত? তাহলে পড়ার বই 28। দেখো পড়ার বই আমার আছে 28টা, অনুপাতে কত লেখা আছে? 4টে, মানে 4 এর জায়গায় 28 করতে হবে। 4 কে কত দিয়ে গুণ করলে 28 হবে? 4কে কত বলছি গুণ করলে 8 দিয়ে 4 7 28 ও হ্যাঁ 4 7 28। তাহলে 4 কে 7 দিয়ে গুণ করলে 28 হয়। তাহলে যদি 4 কে 7 দিয়ে গুণ করতে হয় তার মানে 3 কেও 7 দিয়ে গুণ করতে হবে। হবে না 4 দিয়ে গুণ করলে হবে দুটোকে 4 দিয়ে গুণ করতে হবে 4 4 16 কেমন আছে 4 হয়ে যাবে এটা কোশ্চেনে বলেছে যে আমার কাছে পড়ার বই আছে 28টা। তাহলে পড়ার বই গল্পের বই বার করতে বলেছে, অনুপাত না। কি করলে তাহলে? বুঝতে পেরেছো? তাহলে পড়ার বই যেখানে 4টে দিয়েছে 4 কি 28 করতে হবে। তো 4 7 28। তো যদি 4 কে 7 দিয়ে গুণ করতে তাহলে 3 কেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওই ওদের মার্জিন কই? আপনার মার্জিন কই? কোনো রকম অঙ্ক করছি জীবনে। জীবনে পড়তে এবার না দেখবে যে পাথরের উপরে অঙ্কটা কবে চাপবে। তুমি বউ পাওয়ালে কোনো রকম আমরা খাতে তুই লিখে হ্যাঁ নিশান দিবা না পরীক্ষা যখন নেবো তখন টের পাবা। 4 7 কত? 28। নিশানটা অঙ্ক দেবে আইসো বলে। তাহলে পড়ার বই যদি 28টা হয় তাহলে গল্পের বই কটা? 21টা এত বড় হয়েছে তো কোশ্চেন দেবেন না ছেলে পিলে পড়বে না বড় পিলে
এবার উত্তর লিখে দেবো। হ্যাঁ উঠলো। সাদা কোশ্চেনে পড়বো সাদের কোশ্চেনটা বলো। এক ধরনের গহনায় দুটো কোশ্চেন উত্তর দিলেন এক ধরনের গহনায় সোনার উপর 4:7 মেশানো আছে। এই রকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে? হ্যাঁ কোশ্চেন বলো দেখো লেখা আছে যে একটা ধরনের গহনা এই কোশ্চেন পড়ো এক ধরনের গহনায় সোনা ও রূপোর অনুপাত আছে 4:7 এইরকম মেশানো আছে। হয়তো মেশানো আছে 4:7 অনুপাত। এইরকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করুন। দিনের দুপুরে ডাকাতি এখানে লিখবো গহনায় সোনা ও রূপোর অনুপাত কি হয়েছে? বাজে কথা বলেছে তুমি শুনেছো কথা তোমার মস্ত বাজে তুমি জানো সব। বলছে বাজে কথা বলে লাভ নেই। তাহলে দেখো 4:7 কথা না আছে। আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 4টা কিসের জন্য আছে? সোনার জন্য। 7টা কিসের জন্য আছে? রূপোর জন্য। কোশ্চেনে 357 মিলিগ্রাম রূপোর কথা বলা হয়েছে। তার মানে 7 এর জায়গায় 357 করতে হবে। তার মানে কি 357 কে আমরা 7 দিয়ে ভাগ করে দেখেছি কত দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? হাতে করলে 5। তাহলে কি 7 কে যদি আমরা 51 দিয়ে গুণ করি 357 পাবো। তার মানে কি 7 কে 51 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 কে 51 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 একে 4 4 5 3 আর এখানে 357। তাহলে বোঝা যাচ্ছে কি সোনা সরি রূপো যদি 357 মিলিগ্রাম হয় তাহলে সোনা কত? 204 গ্রাম। অতএব সোনা 204 মিলিগ্রাম সরি রূপো রূপো মেশানো রূপো মেশানো সোনার সঙ্গে তামা মেশায় অনেক সময় রূপো মেশায় দস্তা মেশায়। আসলে কি বলতো সোনা আসলে সোনা সোনা খুব নরম। নরম হয় তাহলে এটা নরম হয় না এটা মনে হয় তামা অথবা রূপো মেশানো। রূপোতে কোনো ভেজাল থাকে না। আচ্ছা রূপোর মধ্যে অনেক সময় 3 অথবা 10টা মেশানো হয়। রূপার জিনিস হাতে করতে তাহলে স্কুলে গেলে হ্যাঁ এই সম্পূর্ণটুকু না স্কুলে গেলে একবারে স্যারের কাছে পুরোটা? আজ তো আমার স্কুলে একটা ছেলে ইরা বলল চেহারা স্কুলে বাপের কাছে আসে না তাকে দিয়ে এসেছে গলাই বলা হাতে হাতে বলা গলাই বলা এই মুখটা চেন দিয়ে স্যার শর্মা না আমারটা দেখা যাবে এই কি করছ এই বলতেছ আমারটা দেখা যাবে আগে হ্যাঁ আমারটা এখন বসে আসবো সবাই যখন আমারটা সব বুঝতে পারবো। আপনি পরীক্ষাতে পাস করতে পারবেন। দ্বিতীয় পরীক্ষার অঙ্কে কত পেয়েছো? জানো না মানে ফেল করছো। ও দাদার কথা যারা জানে তারা পাস করে। এই অভ্যাসগুলোর জন্য এই হার। কিন্তু নিশান্ত জানে না যেখানে যেখানে ঢুকেছো চেষ্টা করে লিখে না বাড়ি গিয়ে লিখে করবে না। আর এই অঙ্ক তো করবো 2 মাস পর তখন ঠিক আছে দাদা সারা বইয়ের অঙ্ক ঢুকবো না এই অঙ্কগুলো ভাববো। সাথে দেখা হলো করে হ্যাঁ এটাকে দেখতাম মনে হলো এটা। না না এটা না আগেটা হচ্ছে। আচ্ছা তাহলে এই কথাটা হয়ে গেল ওই সামনের কথা। এবারে কি অনেক কিছু আছে আজকে 12 পর্যন্ত সব পর্যন্ত এই দেখো কি হলো ওইটা বাদ দিয়ে হলো হাতে চাপানো মোটা কি গো পিঠে পিঠে দিতে আদি বাহ 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 আমাদের রাজাদের কিন্তু পিঠ নাকি খাওয়া হয় আবার আমি খুব বেশি হয়েছে তুই বলিস তো যদি বলা হয় বলা না আমি কি বাস লাগবে না
নাম উল্লেখ করে দিতে পারো চলো বসো। ওই না জ্যামিতি আছে তো জ্যামিতি আছে তো মানে এই হতে বই। স্যার 12 পর্যন্ত পড়াবেন হ্যাঁ 12 পর্যন্ত সবকটা করো বা 13 থেকে একটা 14 থেকে একটা 15 থেকে একটা করিব। আর তোমার খাতা সব পড়া আছে তো বুঝছো না? হোমওয়ার্ক দিবা বুঝছো না? আমি পরে দেখাবো না ওসব বাহানাবাজি করে দেবে না। ওই একটা অঙ্কটা ভুল করতে হবে। কি সব? স্যার পরে দেখাচ্ছি ও খাতায় রাখো পরের দিন পরীক্ষা নেবো দেখবো কে কত লিখে। খাতায় পরে যে পরীক্ষা হবে কখন লিখতে না পারে পুরোনোগুলো থেকে পরীক্ষা ঠিক আছে ঠিক বাজে না রতন না কর্মচারী হ্যাঁ 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 বলো। যে কটা পড়েছি সে কটা বাড়ি বিশেষ করে কথা বলবো। আচ্ছা 248 পাতায় চলে আসো মানে পরের পেজে 1 নাম্বার কোশ্চেন মানে হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। দেখো লেখা আছে যে আগে করি না অঙ্ক বাড়ি কাছে আসে বলো। আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত। আচ্ছা সমবাহু ত্রিভুজ বলো সুনিতা সমবাহু ত্রিভুজ কাকে বলে? কি বলবো ও তো বললো কিছু শোনো ত্রিভুজের কটা বাহু থাকে? তিনটে। তাহলে সম আর বাহু তাহলে ত্রিভুজের 3টে বাহু থাকে বলো। আর সম মানে সমান। ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হলে তাহলে সমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা আয়ুষ বলো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে 3টে কোণ সমান হবে নাকি হবে না? সমান হবে। তাহলে প্রশ্ন যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? কিন্তু এইটা না 180 ডিগ্রি এটা হাত দিয়ে আসছে দাদা হাত দিয়ে আসছে এরকম 180 ডিগ্রি। যেহেতু 3টে বাহুর দৈর্ঘ্য সমান সরি 3টে কোণের মান সমান তাই 180 যদি 3 দিয়ে ভাগ করি 3 6 8 ডিগ্রি প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ছবিটা অবশ্যই একবার খাতায় কি লিখো সমবাহু ত্রিভুজে 3টি কোণের অনুপাত। হাতে রাখো ছবি হ্যাঁ আর নিচের আপটা লিখো। তাহলে বলো 3টি কোণের অনুপাত কি হবে? 60 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি। তাহলে এখন সবকটা সেমই আছে তো সবকটা সেম যদি 60 ডিগ্রিতে ভাগ করে দিলে 1:1:1 তাহলে 3টি কোণের সমষ্টি কত পেলাম? হ্যাঁ 1:1:1 তিনটা থাকবে তুমি ভাগ করে দিলে সবকটা 60 ডিগ্রিতে ভাগ করে দিলে এগুলো টুকছো কেমন প্রশ্ন? আমি বোর্ডে যা লিখি সবটাই ভুল করি। এত পড়ে আমি কোথা থেকে আসছি? না টুকছি হ্যাঁ তুই ঢুকছো না কেন? তোমার সমস্যা কি আমাকে বল? দেখি কি সমস্যা? এখন দেখিতে না বাড়ি থেকে করে এনেছো? ওরা এনেছি অনেকগুলো কিন্তু আমাকে পড়া লাগবে ওরা এনেছি অনেকক্ষণে আগে দেখো আগে দেখে নিবি। না 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 আগে দেখা না Yes, yes. আমি এখানে এবার আমি দেখাবো না না মাইটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত। আচ্ছা সমকোণী সমদ্বিবাহু আচ্ছা সমকোণী মানে ত্রিভুজটার এরকম অ্যাঙ্গেলটা এরকম মানে এখানে সমকোণ 90 ডিগ্রি তৈরি হয়েছে। সমদ্বিবাহু তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় কি যে দুটো বাহু এই কোণটা গঠন করেছে তাদের মাপ কি হবে? সমান। তারপরে এখানে আমরা অ্যাঙ্গেলটা কাটব। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এই কোণ দুটো কি হবে? সমান। ঠিক ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 তার থেকে একটা বাদ চলে গেল 90 তাহলে পড়ে থাকলো কত? 90 পড়ে থাকলো। তাহলে 90 ডিগ্রি এই দুটো কোণের মধ্যে সমান ভাগে ভাগ তাহলে 45 তাহলে 90 ভাগ 2 মানে হচ্ছে 45 অ্যাঙ্গেল। হ্যাঁ ইস্টু মানে এগুলো ডিগ্রি বলো। তাহলে কি পেলাম? এই কোণটা 45 ডিগ্রি এই কোণটা 45 ডিগ্রি
দেখি লিখো অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ইকুয়াল টু তিনটে কোণের অনুপাত আমি আমার মতো লিখতে পারি। আমি প্রথমে 45 লিখতে পারি, তাহলে আরেকটা 45 লিখতে পারি, আরেকটা 90 লিখতে পারি, তাই না? তোমরা যদি চাও দুটো 45 এর মাঝখানে 90 রাখতে পারো, অথবা ফার্স্টে 90 রেখে 35 এর 80 দিতে পারো। কিন্তু এই তিনটে সংখ্যা তিনটে সংখ্যাই থাকে, আগে বলে থাকতো রাখতে হবে যে কোনো সাইডে লিখলে যে কোনো সাইডে লিখে দিও, ঠিক। তাহলে এখন দেখো বড় করে দাও ডিগ্রিগুলো মধ্যে খুব ক্লিয়ার করে ডিগ্রি ছোটই হয়, কত ছোট হয়ে যাবে না হ্যাঁ যতগুলো দিতে পারো। আচ্ছা দেবই না, দিতে হবে। আচ্ছা 45 একে 45, 45 একে 45, 45 দুগুণে 90, 1:1:2, এখন 2:1:1 হতে পারে, 1:2:1 হতে পারে। এগুলো উত্তরটা লিখে নাও, একটাই বইতে গেলেও তিনটে উত্তর দেওয়া আছে আশা করি। আর করিও না, ওটা বলা যাবে না। কেন আচ্ছা ছেড়ে দাও না এবার কি দেব ও একটু সুজি দাও তো সুজি দাও সুজি এবার ছেড়ে দাও না বুঝে দিলাম। সুজি আর ও দাদা পরিষ্কার করে ও আমাকে মার দিয়ে দাও মার দিতে দাও হ্যাঁ দাও হবে দাও তো তাহলে কতটা তো বের করবে প্রতিবার পরীক্ষার আগে দেখা যাচ্ছে অঙ্ক শেষ হয় না তোমার। এবার আগে অঙ্ক শেষ করতে হবে, কারণ অঙ্ক প্রচুর প্র্যাকটিস ছাড়া ফাইনাল পরীক্ষায় নাম্বার উঠবে না। আর অন্তত আশা তো করছি কেউ 60 এর উপরে পাবো, 70 এর। এ বাবা তুমি আশা করেই করো না আশা অবশ্যই করো। আশা! তুমি অঙ্কে পজিশন কত পেয়েছো? 24 হ্যাঁ হ্যাঁ 23 পেয়েছো, তাহলে এবার তো আশা করতেই হবে উত্তরে 60 অবশ্যই। আচ্ছা যাই হোক 60 এর উপরে আর কি, 60 না। আগে 10 এর কোশ্চেনটা পড়বে হচ্ছে আমি হ্যাঁ, তুমি ও বাবা কই দিলে কথা না হাতে মাথা বলে হাতের মধ্যে 30 তিনটে বস্তু ভাগ দেওয়ার চেষ্টা করি কত টাকা দেবো হ্যাঁ ও তাহলে 210 টাকা ভাগ করতে হবে। তাহলে লিখি ফতেমা পতানা ও শাকিল এর পাওয়া অর্থের বলো বলো ফতেমা বলে গেল কি বললাম বল তাহলে ও কিছুই বলেনি। বল তাহলে কি বললাম আচ্ছা এবার একটা কথা বলো তো, একটু আগে বলে দিলাম যে মোট জিনিস থেকে অনুপাত আমরা কি করে বার করবো? তোমার বাবা এসে বাড়ি? আচ্ছা তাহলে বললাম কি টোটাল জিনিসটাকে কি করতে হবে, এই দুটো সংখ্যার যোগফল দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? ছি, কোশ্চেনই বলে। বল আসে কিন্তু আমাকে উড়ে বলে সহ্য করতে আরো সহ্য হয়ে যায়। আমি না চলে যাচ্ছি তুমি চলে যাও। ও শুধরাবে না। তুই চলে যাও। ফোন করো ফোন করবো, ফোন হচ্ছে রেকর্ড হচ্ছে। তুই চলে যাও। কেন বলো তো, এর জীবনে বদলাবে না। আমি কিচ্ছু তুমি এমন বান্ধবীর পাশে তোমার বহুত দিন আগে বলছো, হয় ওখানে যাও, তুমি শুনবা, তুমি ভাবছো এ বদলাবে। কোথায় যাবো ওই সাইডে গিয়ে বসো, যেখানে মনে ও বদলাবে না, ওরকমই। কিছু মানুষ পৃথিবীতে থাকে যেটা নিকৃষ্ট বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, ওদের কিছু করার নেই। আর তুমি ভাবছো ও বদলে যাবে, যেমন আমার পাশের বাড়ির মতো। আমি যদি বলি মরে যাবে না, বদলে যাবে, ও বদলাবে। কিছু মানুষ কিচ্ছু করার নেই, এবং ওকে তুমি বদলাতে পারবে না। ওকে বলতে চাইও না তার মানে মোট জিনিস থেকে অনুপাতে ভাগ করতে গেলে তুমিও নিকৃষ্ট বৈশিষ্ট্য নিয়ে এসছো। আরে তিন নিচে আরে কি হচ্ছে আলু বড়ু 3 সপ্তাহে ও একটা কথা বলবো সবার মধ্যে একটা গুণ থাকে ওটা গুণ না। বেগুনি তার মধ্যে একটা করে বেগুন থাকে যাই হোক, আমি বেগুনটা বেগুনি দিতে ভালোবাসি এই শোনো, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে অনুপাত 3:4 আছে, তাই না? তাহলে এখন অনুপাতকে যখন আমি মোট জিনিসে ভাগ করার চেষ্টা করবো, তাহলে নিয়মটা কি, গোটা জিনিসকে এই দুটো জিনিসের যোগফল দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। 3 + 4
তাহলে 210 বাই 7 কাটাকাটি করলে কত? 3 7 থেকে 3 0 0 তাই তো? এবার কত হলো? এবার তো 30। হয়েছে তাহলে কি বোঝা যাচ্ছে? 3 কেও 30 দিয়ে গুণ করতে হবে, 4 কেও 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 30 কে 9 তাহলে 90, 3 4 12 120 বোঝা গেল। তাহলে ফতেমা কত পেল? কত? 90 শাকিল কত পেল? 120 এর অতএব কি কি টাকা নিয়ে করতে? ভাগ হচ্ছে না ফতেমা পাবে তোমার ধরে পাচ্ছি 90 টাকা, শাকিল পাবে। তুই কথা বলবাই না, তুই কথা বললে আমার অন্য জিনিসের কথা মনে পড়বে। বল বল। আচ্ছা এই শুনে এখানে এই কথা না অঙ্কের শুনে না, অঙ্কের রাফ না টুকলে কিন্তু বুঝতে পারবো না। 11 নম্বর কোশ্চেন পড়বে হচ্ছে আয়ুষী। কোশ্চেন পড়ো। আচ্ছা বাকিরাও কথা বলবা না, বাকিরাও বই পড়ে কোশ্চেন পড়ো। কোশ্চেন বই দেখে কোশ্চেন পড়ো। মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টা কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা কিনলো 72 কলা 72 টাকা কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা পেল। আচ্ছা এই অঙ্কে সবার যে বেসিক যেটা ভুল হয়, সবাই যেটা করে ভুল করে কি করে, টাকার সঙ্গে কলার সংখ্যার অনুপাত নির্ণয় করে। ভাগ করতে কিন্তু প্রবলেম হচ্ছে টাকার সঙ্গে সংখ্যার কোনো অনুপাত হতে হতে পারে পারে না। না। আমাকে করতে হবে দুজনের টাকা যেটা খরচ করেছে তার অনুপাত করতে হবে, দুজনে যতগুলো কলা কিনেছে তার অনুপাত অনুপাত করতে হবে। তাইলে কি কিছুই বুঝছিস না। লেখো যে মোহিত ও রাজু 2 ডজন কলা কত? কলা কেনার অর্থের অনুপাত বলো সম্পূর্ণ। মোহিত ক টাকার কলা কিনেছে? 18 টাকা। বলো সুজয় রাজু ক টাকার কলা কিনেছে? এখন অঙ্ক করছে। বলো শ্রাবণী। আমি বলি। আমাদের বইয়ের কোশ্চেন পড়ে উত্তর পড়ো, আমাদের হাঁ করে দেখবে। কোশ্চেন পড়ো। জোরে বল। আমাকে জিজ্ঞেস করে এত বকে। 99% ছেলেপেলে কোশ্চেনই করে না। যেমন আমি করি, যেমন সুজয় করে না। আচ্ছা তাহলে প্রথমত টাকা উঠে যাবে, তাহলে 18:72। এই সাইডটাই প্রকাশ হয়ে গেছে সবার। হ্যাঁ, আমার 18:72 উল্কা হয়ে গেল। তাহলে 18 আর 72 এটা কি করছে? এটা লসাগুনা কথা বল। বসাবে। তাহলে 1:4 তাই তো? এবং মোহিত ও রাজুর কেনা কলার সংখ্যার অনুপাত। আয়ুষী বলো মোহিত কটা কলা কিনেছে? 18 দিয়ে 72 কে ভাগ করে দিলে হতো না? 18 টাকায় 6টা কলা কিনেছে। 6টা। সৃজিতা বলো রাজু কটা কলা কিনেছে? বলো ডজন। এটা কোশ্চেন করে নে। আমি বুঝতে পারি মানে হাঁ করে তাকিয়ে যাবো। কোশ্চেনে লেখা আছে দুই করে তুই। ও দা এ পড়তে পারে। হ্যাঁ বলো চালার কোশ্চেনের অনুপাত বলা হয়। 1 ডজন মানে কটা কলা? 1 ডজন মানে কয়টা কলা?
12টা, তাহলে 2 ডজন মানে 24টা 24টা গুণ করতে নিশান হবে। বলছে সে নিশান বলছে কেন দুই কথা বলছে এই তাহলে পেলাম কত টাকা টাকা ও টাকা টাকা তাহলে ওই 6টা এদিকে রাখিস কেন তাহলে 6 কে 6 4 6 24। আচ্ছা দেখো তো দুজনের কলা কেনার অনুপাত এই একই না? টাকা হ্যাঁ কত তাহলে অনুপাত? সমানুপাতিক অনুপাতিক। তাহলে উত্তর কি লিখবো? কোশ্চেনে কি লিখেছে বলেছে কি কে কত টাকা কে কলা কিনতে বেশি টাকা খরচ করেছে, উত্তর আমরা কি লিখবো? ওই তো লঘু অনুপাত দুজনেই ওসব না লিখবো যে দুজন যেহেতু দেখো কলার সংখ্যার অনুপাত সেম হ্যাঁ তাদের খরচ করা টাকা অনুপাত সেম, তার মানে কি দুজনের সমান টাকায় কলা কিনছে। কিন্তু একজনের যে কম টাকা এই কম টাকার কলা কিনছে একজন বেশি টাকার কলা কিনছে। বেশি টাকা কম ভালো হচ্ছে কলা কিনতে। একজন তো কম কিনেছে না কলা হ্যাঁ তাহলে লিখতে হবে মহিত বেশি টাকা কম টাকা হ্যাঁ কদিন চলবে আমাদের টাকা ওরে কোশ্চেনে বলেছে কে কলা কিনতে বেশি টাকা দিচ্ছে, মানে হচ্ছে কলা একই ছিল ওই একটা কলার জন্য কে বেশি টাকা দিয়েছে, সবাই সমান টাকা সবাই সমান টাকা। ও আমার নিশানি ঠিক করে ও আরেকটা করাবে কটা হলো 11 হলো 12টা হলো এগুলো কিন্তু প্র্যাকটিস দেওয়া ছিল না তা দেখছিস নাকি 6টা 35 বাজে। আমি দেখতে পাচ্ছি না কি? তো হ্যাঁ, আমি জলের জলের দিকে দিকে তারা পাশের ঘরে জল, মানে জল। একই ঘরে ছিল তো তাই ভাবলাম সব তো তার জন্য সংস্কৃত ছোট ভাই বলছে বাজে আর তোমার একদিনে কত টাকা লাগে সেই বলছে বলছে বলো না একদিন আবার 5 ml কালি রাখো, কত এমএল থাকে 5 মিলি লিটার কত এমএল থাকে 3 দিন চলে। এর একদিন একটা ফেললে ওই আজকে হবে কালকে হবে খালি কটাগুলো নিয়ে একটু পরিষ্কার করে দেখি আজ শুধু প্রতিদিন হ্যাঁ ইয়ার সাইডে আছে কাল করে বলে দিয়ে তাহলে যখন প্রশ্নটা বললো উত্তরটা বলেই নি আমার কাছে আর দেবে না স্যার একটা কাজ ওরা অনেক জন মানে ঘুরে না ভালো পড়াশোনা আছে এটা পড়াশোনা সবসময় ভালো হয়। কিন্তু যেরকম সুদীপ্ত সবসময় পড়ে থাকবে কিরকম তাহলে আমি কি অঙ্ক মুছে দেবো এই সাইডটা? হ্যাঁ না অবশ্যই হয়ে গেছে। আপনার আগে হ্যাঁ হ্যাঁ মুছে দাও অন্য কিছু না তাড়াতাড়ি ঢুকতে পারি না তো তোর মতো না 6 পাইনি দাদা এবার মনে হচ্ছে এবার একটু রেগে গিয়ে চল তাড়াতাড়ি যাও কিন্তু তুমি দাঁড়াও। না থাক ওই সাইড মনে হলো না 12 নম্বর প্রশ্নটা আমি বলবো আমি সম্পূর্ণ পড়ে নিয়ে পড়ো। যাও আর বাকিরা ওই আঙুল দিয়ে কোশ্চেন পড়ো, এটা জোরে পড়ো সম্পূর্ণ। আমাদের স্কুল থেকে আয়েশা ও কি? কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি ও 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে। অনুবাদ প্রকাশ করে দেখি ওরা একই সময় না একজন আগে স্কুলে এসেছে। তাহলে এক্ষেত্রে যখন আমরা অনুপাত তৈরি করব প্রথমত দুজনের বাড়ি থেকে স্কুলের দূরত্বের অনুপাত করবো একটা, 2 নাম্বার তাদের বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে কত কত টাইম লাগে তার অনুপাত, ঠিক আছে? তাহলে প্রথমে কি লিখবো? কত টাইম লাগে ওটা দেওয়া আছে কত হ্যাঁ? কত টাইম লাগে ওটা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ কত দূরেই দেওয়া আছে। তাহলে আমরা কি 12 লিখবো? লিখবো যে আয়েশা ও কামালের বাড়ি থেকে স্কুলে দূরত্বে অনুপাত। তাহলে
আয়েশা ও কামালের বাড়ি থেকে স্কুলের অনুপাত কত? 1 কিমি ও 600 মিটার। 1 কিমি ইস্টু 600 মিটার। তাহলে বলো তো, কে বলবে? এই তুই অরিত্র, কিমি বড় না মিটার বড়? কিমি বড় তাহলে এককগুলোকে কি দিতে নিয়ে যাবো না মিটারে? মিটারে মিটার। 1 কিমি মানে কত মিটার? 1000 1000 মিটার যোগ 600 মিটার ইস্টু 600 মিটার। দুদিকে মিটার মিটার উঠে যাবে, তাহলে 1000 ইস্টু 600, দুজনের পেছনে দুটো দুটো করে শূন্য উঠে যাবে, তাহলে 10 ইস্টু 6। এখন দুই দিয়ে 3 এই না 5 ইস্টু 3। তাহলে তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্বের অনুপাত 5 ইস্টু 3। এবার লিখবো কি? এবার মিনিট লিখবা এবং লাইন আয়েশা ও লাইন দিলাম হ্যাঁ তো, ও কামালের চলো সেটা হয়ে গেছিল নাকি? আর শুধু উত্তর প্রদেশ দুজনে ও দাদা বলো। ও আমাকে রেখা আছে আছে রাইট ফুটা আয়েশা ও কামালের কথা না, বাড়ি থেকে স্কুলে যেতে যে সময় লাগে ওরে ওরে লেখা তার অনুপাত। হয়ে গেল তাহলে বলো, আয়েশার বাড়ি থেকে স্কুলে যেতে কত? এত লিখে কে 20 মিনিট। আর কামালের বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে 12 মিনিট। সবার প্রথমে কি করবো? মিনিট আর মিনিট তুলে দেবো, তাহলে কত হবে? 20:12 20:12। এখন 20 কে আর 12 কে দেখো 4 দিয়ে যায়, আচ্ছা 2 দিয়ে যায়, 10:6। আরো 2 দিয়ে গেলে 5:3। দুদিকে একই না আলাদা? সমানুপাতি এটা সমানুপাতি তাহলে কোশ্চেনে বলেছে কি অনুপাতে প্রকাশ করে দেখো ওরা একই সময়ে না একজন আগে একই সময় স্কুলে। তাহলে আমরা কি লিখবো? ওরা একই সময় একই সময় স্কুলে এসেছে। উত্তরটা লিখে দেবে স্যার দিয়ে কমলের পর কি লিখেছেন কামাল, এরপরে খুলে কামালের পর বাড়ি। আচ্ছা ওরা একই সময়ে, কেউ যদি বুঝতে পেরে না থাকো জিজ্ঞাসা করবো। ওখানে কি দেরি আছে এখনো? 13, 14, 15 থেকে একটা একটা করে করো। স্যার স্যার এগুলো বাচ্চা পড়াতে হবে আমার ওপর টাকা দিচ্ছেন মাইনে মাইনে এটা পুরো দেখতে না দিয়েছে তুই এই মাসিটা বাকি আছে না দাদা আমার মানে তো আসেনি দাদা তোমার গাড়ি উল্টা উল্টাতে টুকটা ভালো লাগে না পটা কত টুকলা টুকে টুকে টুকলি বা নিচে গান শুরু করতে দে আমি ওয়ানা না এটা এই যে রে বাবাতে ঢুকে গেছিস কেন সেই ছাড় দেখো ও বাংলা আছে ওরা হতটা কয়টা দিলে কোনো কম না না ইচ্ছা তো একদিন খাট নয়নের হ্যাবিট তোর মধ্যে ছিল না স্বতন্ত্র হ্যাবিট বেশি নয়নের ছিল আজকের দিনে মানুষের সব থেকে ক্যান্সার হওয়ার কারণ হচ্ছে প্লাস্টিক। বেশ হরে কৃষ্ণ আর বলে তুই কি খাস প্রতি বছর প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে মারা যায়। এই পেন দেখতে পাচ্ছ, এই পেনের সমান সাইজে প্লাস্টিক গ্রহণ করে পরিবেশ থেকে। কোনো না কোনো ভাবে। চলে বল গাছন প্রত্যেকটা মানুষ, ওলা তুমি জোর আছে বিশেষ করে আমাদের গ্রামে অনেক কম। খাচ্ছিস কিন্তু গানে গানে শহরে আবার অনেক বেশি। কিছু বেশি শহরে সত্যি। আমি একটা কথা বলি আমি আলাদাভাবে অনেক কিছু আমি একটা কথা বলি ছোট ভাগ না আমরা আলোচনা যাবো না, তোমরা বললে বললে আমার সাথে বলি কোথায় গেছো তুই মরে যা উত্তর তুই মরে যা আর সাথে ভাসি লেবু সাথে আমি ধরে খাসি লেবু করে আ দেখো না বলে কথা বলছে বলছে সাথে খাসি মাংস খাবে শুনবি কেন শুনবি না আত্মা মাথা ভাবনা দেবে না গুজব ছড়াবে ও দাদা মুজো না গো প্লিজ প্লিজ প্লিজ
জন্যই তো খাচ্ছি। খা 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 খা। তারা কতগুলো হলো দেখছি না দাদা ফেসবুকের জন্য 3 মিনিট 13 নম্বর কোশ্চেন কি বলেছে সুদীপ্ত পড়ো বাকিরাও পড়বা নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাব করি কুইজি ওই যে দাঁড়িয়ে দিতে হবে দেখতে হবে 3:3 তাহলে 3:3 মানে কি 3 একে 3 3 একে 3 1:1 ও পারবো। ও আর এদিকে আছে একটা করেছে তো। একেরটা এদিকে আছে 5:5 তাহলে 5 একে 5 5 একে 5 তাহলে দুজনকে লঘু অনুপাতে প্রকাশ করলে 1:1 1:1 কি হচ্ছে তাই তো সমানুপাতি। এর উত্তর হচ্ছে অনুপাতগুলি সমান সমানুপাতি জিজ্ঞেস করবে পারবো। উত্তর কি সমান। সম্পূর্ণ বুঝতে পেরেছো আচ্ছা বুঝতে পারলাম 14 এক একটা। এই বুঝতে পারোনি 14 আইবিটা। 14 আইবি আচ্ছা 14 আইবি কোশ্চেন করো নিশান বাকিরা বলবো ও নিচের কোনগুলি সমানুপাতে আছে দেখি। হ্যাঁ তাহলে ওই একই নিয়ম আচ্ছা কত দেখো 1/2 1 মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটাকে ইষ্ট আকারে নেবো 1/3/5 ও না এক। আর 3/5 1/1/5 তাই তো তাহলে প্রথম পদ ইষ্ট দ্বিতীয় পদ তৃতীয় পদ ইষ্ট চতুর্থ পদ অনুপাতে প্রকাশ করে দেখবো যদি দুটি সমান হয় তাহলে ভালো তাহলে সমানুপাতি নয় তাহলে সর্বপ্রথমে দেখো 1/2 আছে তাই তো তাহলে 1/2 ভাগ 1 তাহলে 1/2 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি आंसर কি আসবে একের দ্বারা আরেকটা এক লেখো। তাহলে 1 আবার কষ্ট পাওয়ার কি আছে সামান্য আচ্ছা ওটাকে 1/2 কে 1 দিয়ে ভাগ করে आंसर কত আসবে ওই তো কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে উত্তর সেই সংখ্যাই হবে 1:2। তার মানে হচ্ছে কত 1/2 তাহলে অনুপাতে প্রকাশ করলে 1:2 বুঝা গেল এদিকে চলে আসছে 3/5 দেখো এখানে তো মিশ্র আকারে আছে 3 5 15 আর 5 1 থেকে 5 5 5 থেকে 6/5 হবে ঠিক, হ্যাঁ। 3 না না এখানে 5 একে 5 হ্যাঁ। আর একটু বলে 6 সেটাই তো বলবো ওটা তাহলে তো ভাগ দিতে হতো। 3 একে 3 বললেন না তাহলে আমি বলছি স্যার পুরো ভাগ দিতে হতো তো। না ভাগ এখানে হবে না পরের লাইন ও, একবারে দুটো চেঞ্জ করব একটা তাহলে 3/5 ওই তো। ভাগ 6/5 এটা সেই 3/5 গুণ 5/6 6 3 দুগুণে 6 5 এর 5 3 একে 3 3 দুগুণে 6 তাহলে পেলাম আচ্ছা তোমরা ইকুয়াল টু মুছে দেবা আচ্ছা আমি সাইড করে দিচ্ছি ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 1:2 এর প্রশ্ন যেটা সমানুপাতে হবে কি এই হবে? অঙ্ক সব এটা সমানুপাতি এই অঙ্ক সব করেছি মানে সমান দশ মতো থাকে। সমানুপাত হ্যাঁ সমানুপাত সমান। ওই অসংখ্যটা বড় দিকে। বল ব্যান না তাহলে এমন অঙ্ক আমি যদি সমানু লিখেছি বাকিটা তোমরা লিখে দিও কিভাবে বেরিয়ে গেছে তাও জানি না। করতে এই সাইডে এইগুলি এরপরে 1/2 ইকুয়াল টু 1 আচ্ছা ছোট না আমরা ওদের আর বড় না। ও দা তুমি তো সে সুদের মতো করছো। কি হয়েছে শুধু গেম করতে গেলে যে এখানে যা পড়া থাকে না আমার এখানে পড়াতে হবে দেখতে পারলেই হলো মানে কেমন করে লিখে দিল কিন্তু আমি কি জানি না এই সব খাতা মিলাতে দিল সব ওটাতে ভুল বলেছে বাবা রে কি দরকার লোকের নামে নালিশ করা পাঁচখানা তো ভুল হয়েছে পাঁচখানা তার মধ্যে পনেরোটার মধ্যে পাঁচটা ভুল আরে সুজয় যারা নিজেরা পারে না তারা লোকের নামে নালিশ করে তোমরা দেখো হিংসা করে দেয় নালিশ করে। ঠিক আছে কথা হয়ে গেছে? সকল শেষের জন্য নিয়ে আসো, আসছি খাতা নিয়ে আসো। যদি ক্যালকুলেশন দেখবেন ক্যালকুলেশন স্যার আমি বাদ দিলে পড়বে বলেছে ওই দিক দিয়ে তো আসতে পারছি না ভিডিওতে মুখ দেখাবে না বিনা ছিল না এখন করে দেব আর খায়া হ্যাঁ নালিশ করে কি পেলে বলো? তারপরে দিকে দাঁড়িয়ে দিকে আবার গল্প করছে
এই কি করবে আমি কৃষ্ণ নিচে 15 নম্বর কোশ্চেন পড়ো। নিচের সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা দেখি এবং প্রত্যেক ক্ষেত্রে সমানুপাত তৈরি করা যায়। সংখ্যা তৈরি করতে করি। আর সমানুপাত তৈরি করতে বলেছে যখন অনুশীলনীতে একটা করো। এগুলো খুব ইজি, তাহলে পড়াতে হবে। তাহলে করি। ও যে চারটি উল্লেখ কারেক্ট করা বাসায় লাগবে না। ও এ বাবা এই সমস্যা। তাহলে সবাই কোশ্চেন পড়েছো তো? হ্যাঁ। যারা পড়োনি আগে পড়ো। 15 কোশ্চেন বলেছে নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা যাচাই করি এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা লিখি। তা সর্বপ্রথমে আমরা এই দিয়ে শুরু করবো। সর্বপ্রথম সমানুপাতে আছে কিনা যাচাই করব। একটাই করা না। একটাই করবো, একটাই। তাহলে প্রথমে প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ। তাহলে প্রথমত 60:2 আছে, তারপর 30 তার এখানে 2 দিয়ে ভাগ করে 30 দুগুণে 60, 2 একে 2। হ্যাঁ এদিকে তো 30 নেই, 2 দিয়ে করলে 5:6। তাহলে প্রথমত সমানুপাতে নেই। শুধু সমানুপাতে কি আছে কিনা কি নেই সেগুলো বলে দেখো যদি সমানুপাতে না থাকে তাহলে কিন্তু আমরা আর কিছু করবো না, আর যদি সমানুপাতে থাকে তাহলে করবো। হে ভগবান জানে একটা সমানুপাতে না থাকে হইলো সেক্ষেত্রে আচ্ছা বিয়েটা করে, হ্যাঁ এখানে এটা ঘোরো না বলে একটা কথা বিয়েটা। দেখো বিয়েটা কি চেক করে দেখো, বিয়েটা কত হচ্ছে 4, 10, 6, 15। তাহলে প্রথমে বিয়েটা না লিখবো বিয়েটা? বাবা রে বিয়েটা 4, 10, আর এদিকে 6 15 6, 15। দেখো 4 আর 10 কে 2 দিয়ে কাটে যাবে, 2:5 আর এদিকে 3:15 2:5। দেখো 6 আর 15 কে 3 দিয়ে যাবে, হ্যাঁ 3 দুগুণে 6, 3 5 15। দেখো দুজনে একই আছে না, হ্যাঁ তাই কি লিখবো অর্থাৎ সমানুপাতি সংখ্যাগুলি সমানুপাতি হয়ে গেল এবার এবং এই সংখ্যাগুলি দ্বারা সম্ভাব্য কি ভাববো মানে যে সমানুপাত সংখ্যাগুলি দ্বারা তৈরি সমানুপাতগুলি হলো আবার তুমি আচ্ছা প্রথমত দেখো লেখাটা একটু বন্ধ করে দাও, সমানুপাতগুলি কিভাবে তৈরি করতে দেখো। দেখো সবার প্রথমে দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা চতুর্থ পদ, এই দুটো পদের মধ্যে মিল আছে। এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এই দুটো পদের মধ্যে মিল আছে। এটা সূত্র ছিল। কিন্তু যখন আমরা অঙ্ক করবো খেয়াল করে দেখো তো প্রথম পদের সঙ্গে তৃতীয় পদের ম্যাচ আছে, তাই না? কি করে এই তো প্রথম পদকে লঘিষ্ঠ করলে 2 হয়, তৃতীয় পদকে লঘিষ্ঠ করলে 2 হয়। আবার দ্বিতীয়র সঙ্গে চতুর্থ পদের মিল আছে। সুতরাং আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে দেখো 4:10 আছে, তারপর আমি কি করবো উল্টে দেবো 10,4। হ্যাঁ আচ্ছা ইস্টু, তাহলে 10:4 যেহেতু সমানুপাত করছে তাহলে ডবল ইস্টু। তাহলে যেহেতু এটাকে উল্টানো হবে এটাকে উল্টানো, ওটা আমি যখন সংখ্যা লিখবো তখন দেখুন না সমানুপাতে লিখবো। তাহলে 15:6 এক নাম্বার। 2 নাম্বার কি করতে পারি দেখো 4টে করবো। এবার দেখো এবার দেখো এদিকে যে পদগুলো আছে সেই সেম পদগুলোকে আমরা ওদিকে লিখবো, ওদিকে যেগুলো আছে সেটা এদিকে লিখবো। তারপরে আবার হ্যাঁ তাহলে আমরা কি লিখবো, আর তার থেকে একটা বড় কথা যেটা বোর্ডে লেখা আছে তো সেটাও তো একটা সম্ভব। হ্যাঁ সেটা লিখবো 4:10 দুটো উল্টে দেন 6:15 সংখ্যা চেঞ্জ করা যাবে না সংখ্যা। উড়ি বাবা আচ্ছা, এরপরে? এত লিখতে হবে ওই যে এর পাশে কোন ওই দিকে ওরাই বলবে। ওর মধ্যে ছিল সংখ্যা এই ওর প্লট করলে চলো। 10 আচ্ছা এবার করবো কি দেখো দেখো তাহলে প্রথমত উল্টো করে লিখে একটা প্রথমত সোজা লিখেছি, একটা উল্টো করে লিখেছি। এবার এই দুটো জিনিস এদিকে দেবো, এই দুটো জিনিস এদিকে দেবো। তাহলে 15:6 এদিকে চলে আসবে আর 10:4 এদিকে চলে আসবে। একটা 2 নাম্বারটা 6:5 এদিকে চলে আসবে, 6:15 আর 4:10 এদিকে চলে যাবে। চারটি চেঞ্জ দেখো, আজ বিজ্ঞান পড়া দিবা হ্যাঁ বুঝি চেক করানো হবে আবার বিজ্ঞান করা আগে দিতে হবে না সেটা আগে ছিল 10 এর বেশি দিবা না আচ্ছা উড়ে বাপরে বিদ্যা সম্পূর্ণ কথা সারা কথা। না 10 4
সম্পূর্ণ কথা মতো 10টা বেশি আগে ঢুকি না না সম্পূর্ণ কথা মতো 5টা বেশি আচ্ছা বাড়ি গেছে লিখে দিই এসএসসি ঢাকা নেই শেষ টেস্ট শেষ আর রিভিশন কুইশন থাকবে না দেখবে বাড়ি গেছে এই ওই সাইডে কোনো ঢোকা হয়েছে না বলছি রিভিশন একটু বল দাও না চোখে নেই আবার সে দিছে সেই ওই তো লিখে দাও কি বলতে হলো কিছু কেটে ম্যাম ইউ তো কৃষ্ণা চৌধুরী মোটরে সাউন্ড দেব এটা সবাইটা করতে দাও দিয়ে কথা বলতে হয় বাচ্চাদের কি জানি মনে নেই ওই বিসিডি পড়া স্যার রাতুল কি আরে ভেতরে আওয়াজ দিছ লোকে দই চাচ্ছে কই আমার সাথে দই চাচ্ছে এরকম ওই তুই ভেতরে জল তুলা হচ্ছে জায়গার ভেতরে জল তুলা ও এই গেলে 13 14 15 চেষ্টা 3 থেকে 12 প্র্যাকটিস করবা পরের দিন পরীক্ষা নেব পরীক্ষা মানে করতে হবে। আর 13 14 15 একটা একটা করে করিয়ে দিয়েছে 13 14 15 পরীক্ষা নিচ্ছি না 3 থেকে 12 সবকটা অঙ্ক কিন্তু করে আসবে আমি করতে দেব সাথী হবে না পরীক্ষা হবে স্কুলে ড্রেস পরে আসবে তো স্কুলে স্কুলে ড্রেস কেন তুমি আম্বানি ড্রেস পরে যাবে বা বাড়ি যাবে আমার পরীক্ষা হয়ে যাবে না খুলে পাঠিয়ে দেব এই পয়সা খুলে পাঠিয়ে দেব না না আমার ঘরে একটা জামা পরে দিব না স্যার ল্যান্ডার পরে দিব এবার প্র্যাকটিস হয়ে গেল আম তো বকে না হ্যাঁ অঙ্ক শেষ এবার কি করব তারা পাঁচটার বেশি ধরে না 5টা অল্প অল্প শুধু টাকাবে না আজকে বুঝাবে না বুঝাতে বুঝাতে 10 টাকা কাজ করা গেছে কোন সময় গেছে বাড়ি কাজ আমার খাতা শেষ এটা কি লিখবে খাতা শেষ আমার অনেক জায়গা আছে কথা বলতে নেই আচ্ছা ওইটা লিখে না দে আমার দাম লিখে দিচ্ছি দে এই কোনটা হবে রাতুল হ্যাঁ ওই পড়া চলে করতে হবে নিচের ঘরে বলে দাও গিয়ে বলো যে অ্যাটেন্ডেন্স শিট দিতে যাও 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 আমি যাব আমি যাই ওই আমি ছেড়ে দিল চলে যাবে এই বলো নম্বর তুই একা পারবে না ক্লাসিক আমি যাই শুয়ে যাও ওই আমি একবার চলে আসবো একবার চলে আসবো এই শোনো বলবো যে নবোদয়টা না কিন্তু আমার এখানকার আছে যাও হ্যাঁ শিট শো বাবা একদম শিব ভেড়া ভেড়ার উপস্থিতি যাও মন দিয়ে তোর এখন কিছু শুনিস তোর এখন বাচ্চা কি টেবিলের উপর কান দিবি তখন হ্যাঁ তুমি নিকাল হয়ে যাবে অনেক বড় হয়ে গেছে দাদু না বল ও দেখো ডাক্তার চাই চাই মাপছে বলছে আমরা চলে গেলে কিংবা এখন এইরকম দেয়ালে কান্না দেখতে এরকম মহাপাগল শুয়ে এরকম করবা আচ্ছা যাই একটা কথা বলবে নিজের জন্য এক আরে না 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 ওটা না ব্ল্যাকটা খুলে দে খুব জ্ঞান আছে ওই কি জানা পাগল হয়ে গেছিস ভালো দেখছিস ঠিক আছে
দিয়া মাথায় মাথায় কানে না নুবে কি করবে এই বলে মাথায় মারলে বলে নিজে মাথায় মেরেছে तो कोई भी नहीं है आपको तेरे नाम की तू है अच्छा टैलेंट লাইটটা কে বন্ধ করে रुद्र दादा ক্লাস 6 এ কেউ বাইরে যাবে না কেন টু দা পয়েন্ট কেন বাইরে কে বসে আছে এখনো নিশান কেন আগামী ক্লাস থেকে পড়া শুরু হওয়ার আগে সবাই বাথরুম জল খাওয়া করে আসবা ক্লাস শুরু হওয়ার পর যেহেতু তোমরা বাথরুম করেছো তাই আর যেতে দেবো না ছুটি হবে लाइट ऑफ कर दिस আমরা আমরা लाइट ऑफ कर दिस दादा इसे लाइट ऑफ কেউ যাবে তুমি না আমাদের বাথরুম খুলে ফেলে দিয়া তাহলে সব থেকে আমি লাইটে করে হাত দিই ঠিক আছে আগে দিয়ে ওয়ার্নিং দিছিল সেদিন ক্লাস 7 উঠে এটা শুধু তোমাদের এখন না ম্যাক্সিমাম বাজে তার ক্লাস 7 উঠে যায় তারপরে হ্যাঁ আবার বছর শুরুতে আবার থাকবে খোলাবেলা हां যদি ঝামেলা হচ্ছে তাহলে আবার বন্ধ হয়ে যাবে কিন্তু যে লাইটটা জ্বলছে লাইট জ্বলছে তো আমি জ্বালালাম আমি তো উপরে আসছিলাম লাইটটা বন্ধ করলো কে এখন দেখো কেমন খুঁজে পাই কি আমি কেউ উপরে চলে এবার কেউ বল রুদ্র বলে নাম তো চলে এসেছিলাম ছিলামই না না কে বলবে অরিত্র? আমি যখন এসেছি তখনও লাইট ছিল না। আমি বলছে লাইটটা বন্ধ করলো দেখেছি কে? আমি দেখেছি দৌড়াতে দৌড়াতে একজন এসছে এখানে বসেছে একজন না এক দশ আমি জানি না সুতরাং আমার অত শোনার দরকার আমার দরকার না আমি শুনবো না। পড়ার আগে বাথরুমে যাওয়া জল খাওয়া করে নেবা ঠিক আছে? পড়া শুরু হওয়ার 2 ঘন্টা কষ্ট করে বসে থাকবা ক্লাস করবা। হাত ওয়াল তামানা দোষ দিছি আমি ঝামেলা করবো না। অনেক সুযোগ দিয়েছি তোমাদের কিন্তু তোমরা তো সুযোগের কুব্যবহার করেছো সুতরাং কিছু করার নেই আমরা তারপরে কিন্তু ফল ভোগ করতে হবে কি করা যাবে সদস্যের কথা দেখবেন লাইট অফ করলে তো কে আমি সেটা বুঝে গেছি বা চুরি করেছি শেষে ওরা একটু যা কিছু করবে ক্লাসের আগে ও ক্ষমা চাইছে আমি আর কিস্তি তুই তো পিকা ছিলিস আমি যদি এখন জিজ্ঞাসা করি কে বন্ধ করেছে তাহলে কি উত্তর দিতে পারবে না বলো আমি বলবো তো দিতে পারবো আমি পারবো বাথরুমটা বের ও দাদা আমি উত্তর দিতে পারবো স্যার আমি বন্ধ করেছি আমি কে আমি কেন পুরো কথাটা আওয়াজ হলো লাইটটা আর এই সিঁড়ি রেখাটা গেল তার জন্য লাইটটা আমি চালালাম আবার বন্ধ করে দিয়েছি যেমন ছিল আমি বললাম দাদা আরো ভয় লাইট অফ করে দিয়েছে লাইটটা তো চললো না আমি তো না নিচে স্যার গেলাম লাইট বন্ধ করেছিল অন্য কেউ বন্ধ করা ছিল ভালো হয়েছে যা হয়েছে খুব ভালো হয়েছে অরিত্র নিচে গেছিল কেন অরিত্র নিচেও জানে না তা ঠিক আছে তোমরা যদি বাথরুমে পড়ে যাচ্ছ ঠিক আছে বন্ধ করেছে আমার সব থেকে বেশ তোমাদের জন্য এটাই যাও। এই পাথরটা আমি চালু করে আমি সুইচে হাত দিই আমি দেখলাম আচ্ছা আজকে একটা শিক্ষক হয়ে দাও আমার কাছে অ্যাটেন্ডেন্স শিট নেই সুতরাং আমি তো আচ্ছা ছেলেগুলো তো নেবই না স্যার আমি নেব আমার স্যার আমি সৃজিতা সৃজিতারই আছে হতে পারে তারপরের দিন আমি নিয়ে আসবো স্যার আমরা শীত আসছিলাম বলে তাই তোকে এটা বলছি কি নিয়ে আসবো কৃষ্ণ কৃষ্ণ করেছে কৃষ্ণ ওইগুলো আমি গেছি না ওইগুলো শিট নেই শিটটা কোথায় কালকে আমি দিলাম একজনকে হবে গো? হ্যাঁ ঠিক আছে পরের দিন থেকে যার হবে তা আচ্ছা শোনো ওই দাগানো নেই কেন তুমি আগের দিন আসনি করতে ভুলে গেছো না আচ্ছা 283 কত বার করো 283 যারা পূর্ব অবস্থায়
বাদরামিটা একটু কমাও, খুব বেড়ে যাচ্ছে তুমি। টপিক বি আমি কত পৃষ্ঠা বিশেষ করে তো তুমি অবশ্যই, ওলা টপিক বি কারণ যে কোনো ছেলেদের মধ্যে ঝামেলা হলে নিশান এই না ও আছে। আর তুমি চলে যাও। না লাঠি ভাঙায় আমি ছিলাম না লাঠি কোনো ঠিক ছিল না, সেটা আলাদা বিষয়। তোমাদের ব্যান্ড জঘন্য থেকে জঘন্যতর হয়ে ও যাবে, ছিল ভীষণ খারাপ। ও ছিল দাদা ওই ওকে ওই আমি তো ওটাই বলছি, পাস তো ও ছিল ও ছিল। আমি না ছিলাম না, যে দোষ করেছে তো বলবে না, কেউ দোষ মানে নাকি? সে কেউ তো করে দিয়েছে দোষ স্বীকার করতে হয়, মানুষের কাছে ক্ষমা চাইতে হয়, সবার এগুলো তো শেষে শেখায়নি কোনোদিন। সবার শেষে লাঠিটা গিয়ে দাঁড়িয়েছিল অরিত্রের হাতে তারপরেই যত সব হয়েছে। হয়তো কোনো দোষ করে না, তোমাদের জন্য এটাই ঠিক আছে। যাই হোক, বার করো পেজ নাম্বার 283, 1 নম্বর কোশ্চেন দেখো, লেখা যাক পিঁপড়েকে সমাজবদ্ধ জীব কেন বলা হয়, তাই না? প্রশ্ন হচ্ছে যে পিঁপড়েকে সমাজবদ্ধ, আমাদের সমাজ, মানুষের সমাজ সম্বন্ধে ভাবো। আমরা থাকি কোথায়? পৃথিবীতে পৃথিবীতে, যা বুঝলাম। তা পৃথিবীর কথা বাদ দাও, আমাদের লোকেশন কি? টিকনগর, টিকনগরের গ্রাম। তা প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রামের মধ্যে শুধু আমরা একা থাকি না, গ্রাম পরিচালনার জন্য ছোট ছোট সংস্থা আছে, সেই সংস্থার নাম পঞ্চায়েত। আবার দেখো অনেকগুলো পঞ্চায়েত নিয়ে কৃষ্ণগড়ে একটা সংস্থা আছে, জানা হচ্ছে পঞ্চায়েত সমিতি, তাই তো? অনেকগুলো পঞ্চায়েত সমিতি নিয়ে পৌরসভা আছে, তাই তো? তাহলে এইভাবে দেখা যাচ্ছে কি আবার পৌরসভার উপরে কি চলে যাচ্ছে, ব্লক, ব্লক পৌরসভায়। রাজ্য তুমি জেলায় আসো, তারপরে জেলা, জেলা প্রশাসক আছে, তারপরে রাজ্য, তাই না? এবং তারপরে দেশ, প্রধানমন্ত্রী। তার মানে কি সম্পূর্ণ আমাদের দেশ, আমরা সমাজবদ্ধ জীব, তাই না? একইভাবে তুমি যদি বাড়ির মধ্যে চলে আসো, বাড়ির মধ্যে কর্তা ধর্তা হচ্ছে আমাদের পিতা, তারপরে মাতা, তারপরে আমরা হচ্ছি শোনি। পিঁপড়েকে সমাজবদ্ধ জীব কেন বলে? কারণ পিঁপড়ের পরিবারের মধ্যেও এরকম ভাগ করা থাকে। পিঁপড়েদের মধ্যে কি একটা রানী থাকে, কিছু পুরুষ থাকে, তাই তো? কিছু দাসী থাকে, আর কিছু বাচ্চা কাচ্চা থাকে শ্রমিক থাকে। বাচ্চা কাচ্চাগুলো ধরার মধ্যে পড়ছে, ওরা তো বাচ্চা, ওই জন্য ওরা কোনো ক্যাটেগরির মধ্যে নেই। কি অবস্থা বাচ্চা মানে বাচ্চা। আচ্ছা এরপরে আমরা ধরো ক্যাটেগরির মধ্যে নেই, ঠিক? আমরা তো ছাতা নিয়ে এসে চলে কোনো গুরুত্ব নেই এরপরে এরপরে চলে আসি যে আচ্ছা 2 নাম্বার কোশ্চেনটা জাস্ট পড়ে রাখো, মুখস্থ করার দরকার নেই। এবারে খাবার দাগিয়ে রাখো, কিন্তু মুখস্থ করবো না। যে খাবার মজুত করার চাপ বেড়ে গেলে লাল পিঁপড়েরা কালো পিঁপড়েদের সঙ্গে যুদ্ধ বাঁধায়। তো কখন বাঁধে মনে রাখবে, হচ্ছে কালো পিঁপড়েগুলো হচ্ছে, বুঝুন প্রথম প্যারাটাগুলি পড়ো কখন এক একটা লাগাবে এক একটা বলছি না, এক একটা লাগাবো এক একটা পুরোটাই রাখো। একটা আর দু একটা হ্যাঁ। লাল পিঁপড়ে দাও স্যার কখন যুদ্ধ যুদ্ধ বলুন হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি কালো পিঁপড়েগুলো সারা বছর ধরে খেটে খুটে খাবার দাবার জোগাড় করে সুন্দরভাবে, কিন্তু তারা যুদ্ধে পটু হয় না। ওদিকে লাল পিঁপড়েগুলো কি হয়, যুদ্ধ মারামারি করতে খুব ভালোবাসে। হয় কি যখন খাবারের প্রয়োজন পড়ে লাল পিঁপড়েগুলো কালো কালো পিঁপড়েদের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেয়। তা যেহেতু লাল পিঁপড়েটা যুদ্ধে পটু, তাহলে কালো পিঁপড়েদের হারিয়ে দেয়, তো ওদের দাসী বানিয়ে দেয়, দাসী ওদেরকে দিয়ে কাজ করায়। আচ্ছা এরপরে 3 উই পোকা কি জাতীয় জীব? উত্তর কি হবে? উই পোকা হচ্ছে এক ধরনের সমাজবদ্ধ জীব। দেখো বইতে একটা উই পোকার ছবি দেওয়া আছে। এটা উই পোকা হ্যাঁ, তোমরা যদি ভাবো যে তোমরা যদি ভাবো যে উই পোকার ছবি কিন্তু ছোট, আসলে মানে ছোটকে জুম করে দেখি, উত্তর না। এটা হচ্ছে উই রানীর ছবি। উই রানীর ওটা হচ্ছে ডিম্বাশয়। এত বড় হ্যাঁ, মানে প্রত্যেকবার ডিম বেরোনোর পর ওই একটা অংশগুলো থাক বেড়ে যায়, বুঝতে পেরেছো? আচ্ছা একটা বেশি হবে তাহলে এখানে যেটা পড়বা সেটা হচ্ছে যে প্রথম প্যারাটুকুনি পড়বা। উই পোকা সমাজবদ্ধ জীব, এদের সমাজে রানী, দাস, দাসী, সৈন্য, শ্রমিক থাকে। পেজলটা 4 টাকা 4 উই পোকা গর্তের বাইরে এসে ঘুরে বেড়ায় না কেন? ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য প্রাণীদের আমাদের শরীরের উপরে কি মোটা ত্বক আছে, পিন তো থাকতেই পারে স্ট্যাপল করার পরে। একসাথে আছে তাহলে ওই স্ট্যাপল করা পিন এমনি এই খোলা পিন পেন দিয়ে আচ্ছা শোনো, উই পোকাদের গায়ে ব্যাপারটা হচ্ছে যে দেওয়া যে কাঁকড়া, কাঁকড়ার উপরে কি থাকে, একটা শক্ত খোল থাকে। ওই যে আঁশলা মরে গেলে আঁশলার খোলটা দেখা যায়, কিন্তু এই উই পোকার উপরে কোনো রকম খোল থাকে না, হয়ে গেল। আর থাকলেও কি একটা পাতলা আস্তর মতো থাকে, একদম পাতলা। যার ফলে কি হয়, যদি ওরা রোদের মধ্যে বেরোয়, ওদের শরীর থেকে জল বাইরে বাষ্প আকারে বেরিয়ে চলে আসে।
তাহলে উইপোকা কি হয়ে যাবে? মরে যাবে। এই কারণে উইপোকা হয় রাত্রিবেলা বেরোয়, অথবা যেখানে বেরোয় সেখানে সবসময় শেল্টার বানিয়ে জন্য দেখো যে ওই মাটি দিয়ে, হ্যাঁ ওর মধ্যে দিয়ে ওরা যায় টানেল বানায়। স্কুলের মধ্যে প্রাইমারি আচ্ছা এবার দেখি এখানে কি লেখা আচ্ছা আছে। স্যার, ওইটা বানাতেও তো ওদের মানে এর থেকে বরঞ্চ ওরা রাত্রেবেলায় বেরোলে তো ওটা এটা ওদের ব্যক্তিগত। অতএব তুমি ঠিকই বলেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাধারণত উষ্ণতার উপর এটা নির্ভর করে। মানে মনে করো ধরো রাত্রির বেলাও গরমকালে উইপোকা কম হয়, যেমন ধরো বর্ষাকালে দেখবে যে যখন পাতাপুতি ভিজে যায়, তো পাতাপুতি ভিজে গেলে দিনে খুব গরম থাকলে পাতাপুতির মধ্যে ঠান্ডাই থাকে, তখন ওটা পাতাপুতির মধ্যে বাসা বানিয়ে থাকে। সেটা যখন ওদের ব্যাপার, কিন্তু আমরা ওদেরকে কি বুঝাতে বুঝে আমরা তো বুঝতে পারলাম না। সেটা পারলে তো বুঝবে। আচ্ছা এরপরে শোনো হচ্ছে, আচ্ছা 4 নাম্বার কোশ্চেনে কোনগুলি পড়বা? 4 নাম্বার কোশ্চেন হচ্ছে এক ফার্স্ট লাইন করবা। দুই পোকাদের গায়ে অন্য পোকাদের মতো কাইটিন নির্মিত শক্তগুলো থাকে না, এটুকুনি হয়েছে। ফলে অধিক সময় ধরে এরা গায়ে রোদ বা রোদের তাপ লাগলে তাদের শরীর থেকে জল বেরিয়ে দেহ শুকনো হয়ে যায় এবং ওই পোকা মারা যায়, হয়েছে। এরপরে লাস্টের লাইনে চলে আসো। তাই কোথাও যেতে হলে এরা সুড়ঙ্গ তৈরি করে তার মধ্যে দিয়ে যেতে। 5-6 দাঁড়িয়ে ফেলেছি। আচ্ছা হয়ে গেল এটুকুনি। 5 উইদের খাবার কি এবং উইরা এই খাবার কিভাবে হজম করে? দেখো উই পোকারা সাধারণত পাতাপুতি খায়, মানে কাঠ খায়, কিন্তু বলবেন যে পৃথিবীতে কাঠ হজম করা মতো পাকস্থলী পৃথিবী কারণ নেই, গরুরও নেই। এই ব্যাপার হচ্ছে উই পোকা যে কাঠ খেলো সেটা হজম করা তো দরকার, ওই জন্য উই পোকার পেটের মধ্যে একটা জীবাণু থাকে, একটা ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে বলতে গেলে হ্যাঁ কোথায় বলছো ওর প্রথম দিকেই ছিল। ছিল, ঠিক আছে। তাহলে আচ্ছা ওই ব্যাকটেরিয়া কি করে, উই পোকার যে সেলুলোজ যেটা খায় সেটাকে ভেঙে শর্করা তৈরি করে দেয়, তারপরে উই পোকা সেটাকে হজম করতে পারে। উই পোকার পেটে যদি সে ব্যাকটেরিয়া না থাকতো তাহলে কিন্তু সে খাবারটাকে হজম করতে বললেন ওই খাবারটাকে খেয়ে হজম করতে পারে না, মানে ওই ব্যাকটেরিয়া তো খাচ্ছে। প্রাণীর কথা কোনো বলেছে, প্রাণী। ওটা তো ব্যাকটেরিয়া। ওটা ব্যাকটেরিয়া পারে, ব্যাকটেরিয়া সূক্ষ্ম আছে পারে সব। আচ্ছা ও তার পাখির পুরোটা দেখছি উইদের খাবার বিধানে লেখা আছে উইদের খাবার হলো সেলুলোজ নামক শর্করা জাতীয় বস্তু, তাই দেওয়ালে বা জানলায় দরজায় শুধু প্রথমটুকুনি লিখতে হবে যে উইদের খাবার হলো সেলুলোজ নামক শর্করা জাতীয় বস্তু। এবার এই পরের বেলাটা, উইরা এই খাবার কিভাবে হজম করে? গাছের সব সেকেন্ড বেলা, গাছের কাঠের অংশ যাতে সেলুলোজ নামক শর্করা বস্তু থাকে তা কোনো প্রাণী হজম করতে পারে না, এটা বলা দরকারই নেই, সেকেন্ড লাইন থেকে লিখো। উইদের পেটে এক ধরনের জীবাণু থাকে যা সেলুলোজ হজম করতে পারে, এই জন্য উইরা কাঠকে হজম করতে পারে। ঠিক আছে? এরপরে চলে আসি হচ্ছে 7 ছয় নেই। মৌমাছি, না মাছি আর মৌমাছির মধ্যে পার্থক্য দেখো। মাছির আলো করা, আচ্ছা মাছির রং সাধারণত ধূসর অথবা কালো হয়, কিন্তু মৌমাছি হলদে কালো হয়। 2 নাম্বার হুল, মাছি কিন্তু হুল থাকে না আর মৌমাছির হুল থাকে। 3 ডানার সংখ্যা, দেখো মাছিদের ডানার সংখ্যা 2টো, কিন্তু মৌমাছিদের ডানার তলায় 2টো ডানা থাকে, এটা 4টি ডানা থাকে ডানার নিচে। ডানার নিচে। ও এই তো স্যার দুটো যে থাকে না না এই দেখ নিচে লেয়ার একটা। আচ্ছা এরপরে বাসস্থান নির্মাণ, মাছিরা বাসা বানায় না, এরা এদিক ওদিক মানে ঘুরে বেড়ায় ছাগলের মতো না। আচ্ছা মৌমাছিরা কি করে? গাছের ডালে, লোকের বাড়ির সানসেটে, ওই যে আপনার বাড়ির সামনে হ্যাঁ যাই হোক বিভিন্ন গাছের ডালে অথবা পাহাড়ের ঢালে কি করে ওরা আর উদাহরণ দাও। মৌচাক বানায়। মানুষের হাতে একটু তাহলে তোমরা যে কাজটা করবা সেই কাজটা হচ্ছে যে 8 নাম্বার কোশ্চেন। তো রানী পুরুষ আর মৌমাছি, শ্রমিক মৌমাছি এটা খুব ইজি। তো রানী মৌমাছির কাজ নেই বেশি একটা, রানী মৌমাছির কাজ হচ্ছে শুধুমাত্র ডিম উৎপাদন করা বা ডিম পাড়া। 2 নাম্বার রানী মৌমাছি একা একা তো ডিম পাড়তে পারবে না, ওকে তো কেউ সাহায্য করতে হবে। ডিম পাড়ার জন্য সাহায্য করে কে? পুরুষ মৌমাছি। রানী মৌমাছিকে ডিম পাড়ার জন্য সাহায্য কি করবে? পুরুষ মৌমাছি। এটা হচ্ছে পুরুষ মৌমাছির কাজ। থার্ড কাজ হচ্ছে যত রাজ্যের কাজ হচ্ছে শ্রমিকের, হচ্ছে শ্রমিকের কাজ। হ্যাঁ সর্বপ্রথম কি আচ্ছা ফুল থেকে নেকটার সংগ্রহ করা, ফুলের মধ্যে মধুকে কি বলে? নেকটার সংগ্রহ করা, সেটা থেকে মৌচাকের মধ্যে এসে মধু বানানো। 2 নাম্বার হচ্ছে কি মৌচাক বানানো। 3 নাম্বার মৌচাক ভেঙে গেলে তা সারানো। রানী মৌমাছি সেবা করা। ঠান্ডা করা।
হাওয়া দিয়ে ঠান্ডা করে মধুকে গাঢ় করা ইত্যাদি অনেক কাজ আছে। আচ্ছা এবার হচ্ছে 9 নম্বর কোশ্চেন, শ্রমিক মৌমাছির কাজ কি এটুকুনি। তাহলে 10 নম্বর কোশ্চেনের শেষ পর্যন্ত কিন্তু সেটা পড়তে হবে না। টিকা দেখো মৌমাছি 10 টা দেখো ওই না দেখাবো 10 দাও আর দিও না থাক তো 9 অবধি লাগিয়ে রাখো 10 অবধি আমাদের ওই তো 10 করতে হবে না তো এবারে 9 অবধি তো 9 তো ওলা স্যার আপনার নয় পেন অবধি দাও। আমার দিয়েছো হ্যাঁ, করে দিচ্ছি ওটা না দিয়েছো নয় দিয়েছি। করে দিচ্ছি। ছুটি মার পুরোটা রাতের পুরোটা তাই কিন্তু দেখবেন তোমার খাতা থেকে কি হবে